পরদিন বেলা 12টায় উৎসের ঘুম ভাঙল। ঘুম ভাঙতে উৎস পাশ ফিরে দেখল রূপকথা নেই। পুরো ঘর ফাঁকা। উৎস শোয়া থেকে আড়মোড়া ভেঙে উঠে বসল। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। তার মধ্যে আশেপাশে রূপকথাকে দেখতে না পেয়ে মেজাজ আরো খারাপ হলো। উৎস কিছু চুপচাপ বসে থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে আসতে খেয়াল করলো বাইরে থেকে শোরগোলের আসছে। কি হচ্ছে দেখতে উৎস বারান্দার দিকে দাঁড়ালো। দেখলো নিচে বাগানে রিঙ্কির কাঁচা হলুদের অনুষ্ঠান হচ্ছে। উৎস চেঞ্জ করে নিচে আসতে রিঙ্কির ফুপু তাকে ডাইনিংয়ে বসিয়ে দিল। বলল, তুমি একটু বসো, আমি প্রান্তকে ডেকে আনি। প্রান্ত এখনো নাস্তা করেনি, বলল তোমার সঙ্গে করবে। উৎস আচ্ছা বলে পকেট থেকে মোবাইল বের করে মাকে কল দিল। মূলত রূপকথা কোথায় আছে সেটা জানার জন্য উৎস আয়েশা বেগমকে কল দিয়েছে। তার ফোনে রিং হলেও ফোন রিসিভ হচ্ছে না। উৎস ভাবল নিশ্চয় মা ও রূপকথার মতো মোবাইল রুমে রেখে বাইরে চরকির মতো ঘুরছে। হাই ব্রো। পিছনে প্রান্তর গলা শুনে সেদিকে তাকালো উৎস। বলল, আমার সর্বনাশ কখন এখন হাই মারছ? প্রান্ত উৎসের পাশের চেয়ারটায় বসে বলল, আল্লাহ, কি করছি আমি? উৎস বলে, কি করো নেই সেটাই জিজ্ঞাসা করো। প্রান্ত বলে, আচ্ছা বাদ দাও, মানুষ বয়স গেলে এমন একটু একটু দোষ করে, স্বাভাবিক। এর মধ্যে প্রান্তর মা খাবার নিয়ে এসে দেখে উৎস আর কিছু বলতে পারল না। প্রান্তর মা বলল, লাঞ্চ টাইমে তোমরা এসেছো নাস্তা করতে। প্রান্ত বলল, তাতে কি, নাস্তা তো আর জানে না এখন যে লাঞ্চ টাইম। আজ রিঙ্কির গায়ে হলুদ। পুরো বাড়ি উঠান জুড়ে উৎসবের নানা মেলা বসেছে। সকাল থেকে উঠোনে সামিয়ে টাঙানো পাটিপাতা হয়েছে। কেউ ব্যস্ত পান সুপারি কাটতে, কেউ ব্যস্ত রঙিন কাগজে ডালা সাজাতে। এত সুন্দর পরিবেশ দেখে রূপকথা ভাবছে পাড়া প্রতিবেশীদের এমন স্বতঃস্ফূর্ত আয়োজন গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যায় না। রিঙ্কি পুরনো রান্নাঘরে বারান্দায় হলুদ বাটার আসর বসেছে। ব্লেন্ডারে আধুনিকতা এখন হার মেনেছে এই ঐতিহ্যের কাছে। শিলপাটায় ঘষে ঘষে তৈরি হচ্ছে টাটকা কাঁচা হলুদের পেস্ট, যার সম্পর্কে রিঙ্কির ভাবি হয় তাজা হলুদ বাটছে। গ্রামের অঞ্চলে বয়স্ক মহিলারা বিশ্বাস করে এই বাটা হলুদের ছোঁয়ায় কনের মুখ অন্যরকম একটা আভা ফুটে ওঠে, যা কনের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। আর গ্রাম অঞ্চলে বিয়ের অন্যরকম একটা সৌন্দর্য হলো বিয়ের গীত গাওয়া, যেটা সাধারণত দাদি, নানি, ভাবি এরাই গেয়ে থাকেন। রিঙ্কির সাজে আজ মিশে আছে প্রকৃতি। পরনে তার হলুদ পাড়ের সুতির শাড়ি, চুলে গাঁদা ফুলের মালা আর কপালে লাল টিপ। উৎসের উৎসবের মাঝে রিঙ্কির দাদি ভাইদের বউকে সতর্ক করে দিচ্ছিল হলুদ গোসলের পর যেন একা ঘরে বের না হয়। তিনি নজর কাটাতে রিঙ্কির আঁচলে একটা ছোট্ট লোহার চাবি বেঁধে দিয়েছেন। বিষয়গুলি রূপকথাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে দেখে আশা বেগম বলল, এসব হয়তো নিছক কুসংস্কার, কিন্তু এই কুসংস্কার আড়ালে কিছু একটা লুকিয়ে আছে। সেটা কি জানো? এক ধরনের দৃঢ় আদর। রূপকথা কিছু না বলে চুপচাপ দেখতে লাগলো। আর কি কি অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটে গ্রামের বিয়েতে। আয়েশা বেগম বলল, একটা বাঁচতে চলো, যাও গোসল করে নাও। রূপকথা আকুতি স্বরে বলল, মা, আমি আজ পিঙ্কি আপুদের সঙ্গে পুকুরে গোসল করি। আয়েশা বেগম বলল, ওরা কেউ পুকুরে গোসল করবে না। রূপকথা বলল, তাহলে আমি একা করি। আয়েশা বেগম বলল, খবরদার, পুকুরের পানি অনেক বেশি ঠান্ডা। রূপকথা বলল, কিচ্ছু হবে না, প্লিজ করি না। আয়েশা বেগম বলল, ঠিক আছে, তার আগে উৎস থেকে অনুমতি নিয়ে এসো। ও যদি অনুমতি দেয় তবে আমার কোনো আপত্তি নেই। রূপকথা বলল, আপনি অনুমতি দিলেই হবে, ওনার অনুমতির দরকার নেই। আয়েশা বেগম বলল, বিয়ের পর মেয়েদের আসল গার্ডিয়ান তাদের স্বামী। রূপকথা আর কিছু বলল না। সে তো উৎসের চোখাচোখি হবেই না বলে পুকুরে গোসল করতে চেয়েছিল। সকালে ঘুম থেকে উঠে জামাকাপড় নিয়ে পিঙ্কির রুমে রেখে এসেছে যেন সারাদিন আর উৎসের মুখোমুখি হতে না হয়। এই লোকটা কাল রাতে যে নাটক করলো, এরপর আর তার চোখাচোখি হওয়ার সাহস করা যায়? এই মৃত্যু রূপকথাকে দেখেছ? উৎস নাস্তা করে অনেক লিভিং রুমে বসে বসে সবার সঙ্গে আড্ডা দিচ্ছিল, ব্যবসায়িক আলোচনা করছে। এত মানুষের ভিড়ে তার চোখ শুধু একজনকেই খুঁজছিল, আর সেটা হলো রূপকথা। উৎস রূপকথাকে খুঁজছিল আর মনে মনে বকাবকি করছিল। মনে মনে ঠিক করে নিয়েছে আজকে শুধু একবার সামনে পাক, তারপর মজা দেখাবে। মিতু হেসে বলল, যাচ্ছিল,
এমন সময় উৎস বসা থেকে উঠে তার কাছে গিয়ে পিছন থেকে জিজ্ঞাসা করলো রূপকথা। কথা মৃদু বলল, ভাবি তো মনে হয় পিঙ্কি আপুর রুমে আছে, ডেকে দিব ভাইয়া? উৎস বলল, ডাকা লাগবে না, তুমি শুধু বলো পিঙ্কি রুম কোনটা। মিতু পিঙ্কি রুমটা দেখিয়ে দিতে উৎস সেদিকে হাঁটা দিল। সাথে পিঙ্কির সাথে দেখা হয়ে গেল। উৎস জিজ্ঞাসা করলো, রূপকথা তোমার রুমে? পিঙ্কি বলে, জি ভাইয়া। উৎস জিজ্ঞাসা করলো, তোমার রুমে আর কেউ আছে? পিঙ্কি বলে, না। উৎস বলে, আচ্ছা আমি একটু তোমার রুমে যাচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। পিঙ্কি বলে, আরে না, কি মনে করবো? আচ্ছা ভাইয়া আপনি যান, ভাবি আছে, আমাকে নিয়ে যাচ্ছি, বড় মা ডাকছে আমায়। এই কথা বলে এক প্রকার দৌড় দিল পিঙ্কি। উৎস পিঙ্কির রুমে গিয়ে দেখলো রুমের দরজাটা বাইরে থেকে লাগানো। উৎস দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো বিছানায় রূপকথা শাড়ি রাখা আছে, আর ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। দেরি হলো না, ভদ্রমহিলা শাওয়ার নিচ্ছে। উৎস পিঙ্কি রুমের সোফায় রূপকথা বের হওয়ার অপেক্ষায় বসে রইল। প্রায় 10 মিনিট পর রূপকথা পেরিকোট আর ব্লাউজ আর মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। সোফায় যে কেউ একজন বসে গভীর দৃষ্টিতে তাকে পরখ করছে, সেদিন খেয়াল নেই তার। রূপকথা শাড়িটা হাতে নিয়ে শাড়ির ভাঁজ খুলতে তার চোখ গেল দরজার দিকে। দেখলো দরজা ভেতর থেকে লাগানো, কিন্তু সে তো স্পষ্ট শুনছে পিঙ্কি যাওয়ার আগে বলে দিচ্ছে সে দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে গেছে। হ্যালো মিসেস রূপকথা যাওয়াত। বদ্ধ রুমে হঠাৎ এই পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে উঠল রূপকথা। সোফার দিকে তাকিয়ে দেখলো উৎস পায়ের উপর পা তুলে সোফায় আরাম করে হেলান দিয়ে বসে তার দিকে তাকিয়েছে। উৎস উঠে রূপকথার সামনে এসে দাঁড়ালো, বলল, একই ছাদের নিচে থেকে পালিয়ে কতক্ষণ বাঁচা যায়? রূপকথা শাড়িটা দিয়ে নিজেকে ঢেকে ধরে বলল, পালাবো কেন? উৎস বলল, সেটা তো আপনি ভালো জানেন ম্যাডাম। রূপকথা কিছু না বলে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যেতে চাইলো, তবে পারল না। উৎস পিছন থেকে তাকে এক টানে নিজের বুকে এসে দাঁড় করালো। এরপর তার মেদহীন সেখানে স্লাইড করতে করতে জিজ্ঞাসা করলো, পালাচ্ছ কেন? রূপকথা পাল্টা প্রশ্ন করলো, পালাবো কেন? উৎস বলল, সেটা তো তুমি ভালো করে জানো। রূপকথা উৎসের হাত থেকে নিজেকে ছাড়াতে চাইলো, উদ্বিগ্ন হয়ে বলল, হাত ছাড়ুন আমায়। উৎস বলল, আগে প্রশ্নের উত্তর দাও। রূপকথা বলল, কিসের উত্তর দিব? উৎস বলল, প্রশ্নের। রূপকথা বলল, কোন প্রশ্নের? উৎস বলল, আমার থেকে পালাচ্ছিলে কেন? রূপকথা কিছু বলল না, সে চুপচাপ তাকিয়ে রইল উৎসর চোখের দিকে। ভাবছে, আচ্ছা ইনি কাল রাতে সেই ইম্যাচিওর উৎস যাওয়াত, যে তার কাছে উল্টোপাল্টা আবদার করছিল। উৎস বলল, কি হলো বলো? রূপকথা জিজ্ঞাসা করলো, কাল রাতের কথা মনে আছে আপনার? উৎস বলল, মনে না থাকার কি আছে? রূপকথা অবাক হয়ে বলল, সত্যি মনে আছে? উৎস বলল, আমি ছাদের প্রান্তর সঙ্গে কথা বলতে বলতে সেখানেই ঘুমিয়ে পড়ছিলাম। এরপর মনে হয় প্রান্ত আমাকে ধরে রুমে দিয়ে গেছে, তাই তো? রূপকথা বিরক্ত হয়ে বলল, বাল মনে আছে। উৎস বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। রূপকথা বলল, জাস্ট শাট আপ। উৎস বলল, বেয়াদবি না করে কি হয়েছে সেটা বলো। রূপকথা এবার হৃদয়ের জ্ঞান হারিয়ে পেটের একটা টাটকা লাল দাগ দেখে দিয়ে বলল, এই যে দাগটা দেখছেন, এটা আপনার দেওয়া। উৎস দেখলো টকটকে লাল একটা তরতাজা ক্ষতের দাগ। দেখে মনে হচ্ছে কেউ দাঁত কেটে ডেবে দিয়েছে। কিষান উৎসের তো বিশ্বাসই হচ্ছে না যে সে এমন একটা কাজ করেছে। বলল, কি বলছো এসব? উৎসের হাতের বাঁধন হালকা হতে রূপকথা নিজেকে ছাড়িয়ে নিল। বলল, কেন বিশ্বাস হচ্ছে না, সন্দেহ হচ্ছে? উৎস বলল, তা কখন বললাম? রূপকথা বলল, তাহলে আবার প্রশ্ন করছেন কেন? উৎস কিছুক্ষণ চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে থেকে বলল, আই এম সরি। রূপকথা তাচ্ছিল্য হেসে বলল, ও মাই গড, দেখুন আপনি সরি বলার সঙ্গে সঙ্গে আমার পেট থেকে দাগটা চলে গেছে। উৎস বলল, আমি সত্যিই সরি। রূপকথা বলল, ঠিক আছে, এবার বের হন এখান থেকে। উৎস বলল, না বের হলে? রূপকথা বলল, সমস্যা নেই, আমি নিজেই বের হয়ে যাচ্ছি। উৎস বলল, না। রূপকথা বলল, কি না? উৎস রূপকথার হাত থেকে শাড়িটা নিয়ে বলল, না মানে না, আমি বের হব না, তোমাকেও বের হতে দেব না। রূপকথা বলল, আমার শাড়ি নিয়েছেন কেন? এক্ষুনি শাড়ি দিয়ে দিন। উৎস রূপকথাকে একটানে নিজের কাছে নিয়ে আসলো। এরপর তার গালের কাছে নিজের গালটা এগিয়ে দিয়ে দুই গালে দুটো চুমু খেলো। তারপর বলল, মানবদেহের জন্য চুমুর থেকে উপকারী কোনো ওষুধ নেই। মানবদেহের সকল রোগের ওষুধের নামে হলো চুমু। রূপকথা চুপ করানোর জন্য উৎসের এমন একটা কাণ্ডই যথেষ্ট ছিল। উৎস বলল, চলো তোমাকে শাড়ি পরিয়ে দিই। রূপকথা ঝাঁঝালো কণ্ঠে বলে, লাগবে না, আমার হাত আছে। উৎস শাড়িটা খুলে
পুরোটা খুলে দেখতে দেখতে বলল, আমি কখন বললাম তোমার হাত নেই? রূপকথা আর কিছু বললো না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কি বলবে? বললেই তো ঝামেলা। শাড়ি কোন পাশ থেকে পড়ে? উৎসের কথা রূপকথা সচকিত হলো, বলল, যেটা জানেন না সেটা করতে আসেন কেন? উৎস বলে, এত চ্যাটাং চ্যাটাং কথা না শুনিয়ে তুমি একবার শিখিয়ে দিলেই তো হয়। রূপকথা বলে, বয়স বাড়তে বাড়তে পাগল হয়ে যাচ্ছেন। উৎস বলল, পাগল হলেও তোমার জন্য হয়েছে। রূপকথা বললে, হ্যাঁ, সব দোষ তো আমারই। উৎস কিছু না বলে পকেট থেকে মোবাইল বের করে ইউটিউবে শাড়ি পরা টিউটোরিয়াল দেখতে লাগলো। রূপকথা বলল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে? পিঙ্কি আপু এসে শাওয়ার নেবে। উৎস মোবাইলটা রেখে শাড়ি পরানো মনোযোগ দিল। রূপকথা কোমরে শাড়ি এক সাইডে গুজে দিল। এরপর মোবাইলটা যেভাবে দেখাচ্ছে সেভাবে শাড়ি পরাতে লাগলো। কুচি করার আগে উৎস রূপকথাকে ঘুরিয়ে তার বুকের সঙ্গে রূপকথার পিঠ ঠেকিয়ে দিল। এরপর আঙুল ঘুরিয়ে কুচি করার চেষ্টা করলো। প্রথম কয়েকবার ব্যর্থ হলে পরে ঠিকই পেরেছে। রূপকথা বলল, দিন কুচিগুলো আমি গুজে নিই। উৎস বলল, না, আমি গুজবো। রূপকথা বলল, আপনি বুঝবেন কেন? উৎস বলল, আমার ইচ্ছে। এ বলে উৎস শাড়ির কুচিগুলো রূপকথা গুজে দিল। উৎস ছোঁয়া পেতে রূপকথা আর একটু মিইয়ে গেল, লজ্জায় নতজানু হয়ে গেল। উৎস শাড়ির কুচিগুলো রূপকথার পেটে গুজে দিয়ে হাঁটু ভেঙে বসলো কুচিগুলো ঠিক করতে। কুচি ঠিক করার ভাগে উৎস রূপকথার পেটের ক্ষতস্থানে ঠোঁট ছুঁয়ে দিল। মুহূর্তে রূপকথার শরীর ঠান্ডা হয়ে গেল, অবশ হয়ে গেল। কয়েক মিনিট পেরিয়ে গেলে মেয়েটি এখনও সেই স্পর্শ থেকে বেরিয়ে আসতে পারছে না, থরথর করে কাঁপছে। উৎস শাড়ির কুচি ঠিক করে উঠে দাঁড়ালো, দেখলো রূপকথা অন্যদিকে তাকিয়েছে। বুঝতে বাকি রইল না মেয়েটা তার সঙ্গে চোখাচোখি হতে চাইছে না। উষার আর লজ্জা দিল না, চুপচাপ রূপকথা শাড়ির আঁচল ঠিক করে দিল। বলল, শাড়িটা পরানো পারফেক্ট হয়েছে। রূপকথা ছোট্ট করে জবাব দিল, হুম। উৎস বলল, ঠিক আছে, এবার রুমে চলো। রূপকথা বলল, কেন? উৎস বলল, তুমি না বললে পিঙ্কি শাওয়ার নেবে? রূপকথা বলল, হ্যাঁ। উৎস বলল, তো আমি এখানে দাঁড়িয়ে থাকবো? রূপকথা বলল, আপনাকে কে দাঁড়িয়ে থাকতে বলছে? উৎস বলল, তোমার সঙ্গে কথা আছে আমার। রূপকথা বিছানায় বসে জবাব দিল, বলুন, শুনছি আমি। উৎস বলল, রুমে চলো, তারপর বলছি। রূপকথা বলল, যাবো না। উৎস বলল, কেন যাবে না? রূপকথা বলল, আমার ইচ্ছে। উৎস এবার রূপকথাকে টেনে দাঁড় করলো, এবার পাজা করে তুলে নিয়ে বলল, ওকে, ফাইন। রূপকথা বলল, কি আশ্চর্য, কোলে নিলেন কেন? উৎস বলল, আমার ইচ্ছে। রূপকথা বলল, কথায় কথায় শুধু কোলে তুলে নেওয়া অসভ্য কেন? উৎস বলল, বললাম তো আমার ইচ্ছে। রূপকথা বলল, কোল থেকে নামান বলছি। উৎস বলল, নামাবো, একটা শর্তে। রূপকথা জিজ্ঞেস করলো, কী সত্য? উৎস বলল, এক্ষুনি এই মুহূর্তে আমার সঙ্গে রুমে যেতে হবে। রূপকথা বলল, ঠিক আছে, যাবো, এবার নামান। উৎস কিছু না বলে রূপকথার চোখের দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। উৎসের চাহনি দেখে রূপকথা লজ্জা পেল, নতজানি হয়ে বলল, আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন, আগে এমন ছিলেন না। উৎস রূপকথার চোখের নিচে চোখ স্থির রেখে জিজ্ঞেস করলো, কেমন চেঞ্জ হয়েছে? রূপকথা বলল, জানি না, তবে আপনার মধ্যে আমি এখন আগের সেই গম্ভীর উৎস জগৎটাকে আর খুঁজে পাই না। উৎস জিজ্ঞেস করলো, কোন উৎস জগৎ তোমার পছন্দ? রূপকথা বলল, অবভিয়াসলি এই উৎস জগৎকে পছন্দ। আগের উৎস জগৎকে কোনো সুস্থ মানুষ পছন্দ করার কথা নয়। সে তো ছিল মানুষ রূপে একটা পেঁচা, যে কিনা সারাদিন গোমরা মুখ করে রাখতো, প্রয়োজনে অতিরিক্ত কথা বলতো না। উৎস এবার হেসে বলল, আমার এই পরিত্যক্ত জীবনে একটা ছোট্ট চঞ্চল তোতা পাখির আগমন ঘটেছে। তার আগমনে আমার জীবনে এত পরিবর্তন, তবে নির্দিষ্ট একজনের জন্য ছাড়া বাকি সবার কাছে আমি কিন্তু এখনও আগের উৎস জগতে আছি। আমার এত শত পরিবর্তন শুধুমাত্র একজনের জন্য। রূপকথা মনোযোগ দিয়ে উৎস চোখে চোখ রেখে তার কথাগুলো শুনল, বলল, অথচ আমি? আর বলতে পারল না। এর মধ্যে দরজায় কড়া নাড়ল পিঙ্কি, বলল, ভাবি, তোমার হয়েছে? উৎস রূপকথাকে কোল থেকে নামিয়ে দাঁড় করলো। রূপকথা শাড়ি ঠিক করে দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, এই তো হয়েছে। এই বলে রূপকথা দরজা খুলে দিল। পিঙ্কি উৎসকে দেখে চমকালো, দেখলো রুমে রূপকথা একা নয়, তার সঙ্গে উৎস আছে। পিঙ্কি রুমে না ঢুকে বাইরে থেকে বলল, আমি ভুল সময় এন্ট্রি নিলাম নাকি? রূপকথা বলল, না আপু, একদম ঠিক সময় নিয়েছ। আচ্ছা, তুমি শাওয়ার নিয়ে নাও, আমি একটু রুমে যাচ্ছি। কথা বলে উৎস আর রূপকথা তাদের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। উৎস রুমে এসে দরজা লাগিয়ে রূপকথাকে পাশে বিছানায় গিয়ে বসলো, দেখলো রূপকথা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। উৎস বলল, আমার দিকে তাকাও। রূপকথা তাকালো। উৎস জিজ্ঞেস করলো, সত্যি করে বলো তো, কাল রাতে কি হয়েছিল? সত্যি করে বলো তো, কাল রাতে কি হয়েছে?
উৎসর কথা শুনে রূপকথা লজ্জা পাওয়ার ভান করে বলে, কি আবার হবে, যা হবার তাই হয়েছে। উৎস বলে, সেটাই তো জিজ্ঞাসা করছি, কি হয়েছে। রূপকথা বলে, বলবো না। উৎস বলে, কেন বলবে না। রূপকথা বলে, কারণ আমার লজ্জা লাগছে। উৎস বুঝলো রূপকথা তার সঙ্গে ভনিতা করছে, তাই তো এবার ধমকের স্বরে দিয়ে বলল, ফাজলামি না করে সত্যিটা বলো। উৎসের দেওয়া লাশ ধমক শুনে রূপকথা লাফিয়ে উঠল, বলল, আপনি এভাবে ধমকাচ্ছেন কেন। উৎস রূপকথার এক হাত ধরে তাকে নিজের আরও কাছে নিয়ে এসে বলল, লাশবার জিজ্ঞাসা করি, সত্যি করে বলো, কাল রাতে কী হয়েছিল। রূপকথা বলল, যদি না বলে। উৎস বাঁকা হেসে বলল, উৎস যাওয়াজের কথা নয়, কাজের প্রমাণ দেয়। এ কথা বলে উৎস রূপকথার গালে স্ল্যাট করতে করতে বলল, তুমি কি যদি চাও তবে। রূপকথা তড়িঘড়ি করে বলে উঠলো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, মজা করছি আমি। উৎস বলল, তাহলে পেটের দাগটা কিসের। রূপকথা এবার চুপ আছে। উৎস আবার জিজ্ঞেস করলো, কী হলো, পেটের দাগটা কিসের। রূপকথা এবার থেমে থেমে বলল, বোতল দিয়ে করছি। উৎস অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি। রূপকথা বলল, সত্যি। অনেকদিন আগে ফেসবুকে একটা রিলস দেখছিলাম, বোতল দিয়ে এভাবে দাগ করে দেয়। রূপকথার এমন স্বীকারোক্তি শুনে উৎস এবার পুরোপুরি চুপ হয়ে গেল। রূপকথা বুঝতে পারল না মানুষটা অতি শোকে পাথর হয়ে গেল কিনা। রূপকথা বলল, বিশ্বাস করুন, আমি আপনার সঙ্গে একটু করার জন্য এমন করছিলাম। উৎস বলল, আমাকে জ্বালাতে বেশি ভালো লাগে। রূপকথা সহসা জবাব দিল, হ্যাঁ খুব। উৎস বলে, আচ্ছা। রূপকথা বলল, জি। উৎস কিছু না বলে উৎস আর কিছু না বলে উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। রূপকথা বুঝতে পারলো না মানুষটা রেগে গেল নাকি। রূপকথা চুপচাপ বিছানায় পড়ে উৎস বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। উৎস ওয়াশরুম থেকে বের হতে রূপকথা তার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আপনি কি রেগে আছেন। উৎস ছোট্ট করে জবাব দিল, না। রূপকথা বলল, আচ্ছা। উৎস বলে, নিচে যাও, আমি আসছি। রূপকথা বলল, আপনার সঙ্গে যাব। উৎস আর কথা বাড়াল না, ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিল। এরপর রুমে এসে বের হওয়ার জন্য তৈরি হতে লাগলো। উৎস আর রূপকথা নিচে নামতে দেখলো দুজন মহিলা মানুষ দাঁড়িয়ে সবার সঙ্গে কথা বলছে। তাদের পিছনে সাইডে দেখা যাচ্ছে শুধু দুজনের মধ্যে একজন বয়স্ক আর একজন স্বল্প বয়সী একটি মেয়ে। পিছন থেকে দেখে বোঝার উপায় নেই তারা কারা। এই রূপকথা অনিকাকে দেখে জিজ্ঞাসা করলো, অনিকা আপু, চুলে হারপিক কালার করা মেয়েটি কে গো। রূপকথার কথা অনিকা হেসে দিল, ওটা হারপিক কালার না। রূপকথা বলল, তা নয় তো কি। আচ্ছা এবার বলো এরা কারা। অনিকা আপু বলল, রিঙ্কি আপুর কাজিন তিশানি আপু আর ওর নানু এসেছে। নাম শুনেছ। অনিকার কথা শুনে রূপকথা উৎসের দিকে তাকালো, দেখলো সেখানে তার দিকে তাকিয়েছে। অনিকা যেতে রূপকথা উৎসকে বলল, উনি আসবেন, আপনি আগে থেকে জানতেন। রূপকথার এমন প্রশ্নে বিরক্ত হলো উৎস, ক্ষিপ্ত কণ্ঠ তুলে, আশ্চর্য, আমি কিভাবে জানবো। রূপকথা বলল, সেটা আমি কিভাবে বলবো। উৎস আর কিছু না বলে ডাইনিং রুমে চলে গেল। সেখানে আগে থেকে বাড়ির ছেলেরা খেতে বসেছে। উৎস গিয়ে প্রান্তর পাশে চেয়ারটায় বসলো। আয়শা বেগম উৎসকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, রূপকথা কোথায়। উৎস বলে, আছে, সিঁড়িতে দাঁড়িয়ে তামাশা দেখছে। আয়শা বেগম আর কিছু না বলে রূপকথার কাছে চলে গেল। রূপকথা আয়শা বেগমকে জিজ্ঞেস করলো, মা আপনি কি জানতেন ওনারা আসবেন। আয়শা বেগম বলল, না তো। রূপকথা, আচ্ছা বাদ দেন, আপনার ছেলে কোথায় খেতে বসেছে। আয়শা বেগম বলল, হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে কী করছো। রূপকথা বলল, কিছু না, চলুন ওই দিকটা যাই। এরপর দুজনে ডাইনিং রুমের দিকে চলে গেল। অন্যদিকে এত মানুষের পিছে তিশানির চোখ শুধু উৎসকে ঘুরছিল। শেষে কোথাও দেখতে না পেয়ে আফিয়া বেগমকে জিজ্ঞাসা করলো, খালা, আয়শা খালামণিরা আসেনি। আফিয়া বেগম, সবাই এসেছে, তুমি মাত্র এসেছো, আগে ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় সবার সঙ্গে আলাপ করা যাবে। তিশানি কিছু না বলে মুচকে হাসলো, শুধু সে তো লোভে পড়ে এখানে এসেছে, প্রিয় মানুষটাকে দেখার লোভে। যে মানুষটা যে সে নিজের করে পাওয়ার আগে হারিয়ে গেছে, যে মানুষটাকে সে শত চেষ্টা শত প্রার্থনা করে নিজের করে পায়নি। খাওয়ার পর্ব শেষ করে উৎস নিজের রুমের দিকে যাচ্ছিল। দোতলার নিরিবিলি করিডোরে পা রাখতে সামনে রাখবে তিশানি দাঁড়িয়ে। উৎস তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু ঈশানী যেন আগে থেকে উৎ পেতে বসেছে। সে চাতক পাখির মতো তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল উৎসের দিকে। উৎস কয়েক কদম এগিয়ে যেতে পিছন থেকে তিশানির করুণ কণ্ঠস্বর ভেসে এলো, উৎস কেমন আছে। উৎস থামল, তবে ঘুরে দাঁড়াতে কয়েক সেকেন্ড সময় নিল। এরপর শান্ত গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তিশানি বলল,
আমি কেমন আছি জিজ্ঞাসা করবে না? উৎস বলল, আশা করছি ভালোই আছো। ভালো না থাকলে তো আর এত দূর আসতে পারতে না, তাই না? তৃষানি মলিন হাসল। উৎস রুমে চলে যেতে চাইলে মেয়েটা আবার ডাকলো, উৎস। উৎস বলল, আমি তোমার থেকে বয়সে বড়, সম্পর্কে বড়, তাই তুমি আমাকে ভাইয়া বলে সম্বোধন করলে আমি বেশি খুশি হব। ঈশানীর বুকের ভেতরটা যেন মুহূর্তে দুমড়ে মুচে গেল। প্রিয় মানুষের মুখে থেকে এমন দূরত্ব মাখা কথা শোনা যে কতটা যন্ত্রণা তা কেবল সেই জানে। ধরা গলা বলল, এত বছর অভ্যাসকে একদিনে বদলে ফেলা যায় উৎস? উৎস নিষ্প্রিয় কণ্ঠে উত্তর দিল, একদিনে বদলাতে হবে না, সময় চাও, আস্তে ধীরে অভ্যাস করো। মানুষ চাইলে নিজেকে পরিবর্তন করতে সবাই পারে, আসল চাওয়াটাই আসল। টিউশনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ভুল জানো, চাওয়াটা সবসময় আসল হয় না। আচ্ছা, তুমি কি আমার উপর খুব রেগে আছো? উৎস এবার কিছুটা অবাক হওয়ার ভান করে জিজ্ঞাসা করলো, রাগ কেন? রাগ করার মতো কি কিছু হয়েছে? তিশানি অপরাধে নুয়ে পড়ে বলল, আই এম রিয়েলি সরি উৎস, বিশ্বাস করো আমি তোমাকে হার্ট করতে চাইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। উৎস ঘড়ির দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলল, আর কিছু বলবে? মাত্র খেয়ে উঠলাম, শরীর ভালো লাগছে না, একটু বিশ্রাম দরকার। ঈশানের চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে ধরা গেলে বলল, চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য করা হতে দেখলাম। যে মানুষকে দিনরাত মোনাজাতে আল্লাহর কাছে চেয়েছিলাম সে আমার হলো না, হলো এমন একজনে যে তাকে কখনো নিজের করে চায়নি। প্রকৃতি এই যে কেমন বিচার বলতে পারো? উৎসে এবার তৃষানের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলে বলল, রিজিক আর তকদিরে বিশ্বাস করতে শেখো তৃষানি। যদি বিশ্বাস থাকে তবে ভাগ্য নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। যা তোমার হওয়ার কথা নয় তা হাজার কাঁদলেও তোমার হবে না। এই কথা বলে উৎস আর এক মুহূর্ত ওইখানে দাঁড়ানো, গট গট পায়ে নিজের রুমে চলে গেল। করিডোরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল তিশানি। তার চারপাশের বাতাস যেন ভারী হয়েছে। সে ভাবছে তপ্ত বালুর মতো এক মরীচিকার পিছনেই কি তবে এতকাল ছুটেছে যে। রূপকথা খাওয়া শেষ করে রুমে ঢুকে দেখল উৎস উল্টো দিকে ফিরে শুয়েছে। সে যে জেগে আছে সেটা বোঝার চেষ্টা করছে তার শ্বাস প্রশ্বাসের ধরনে। রূপকথা রুমে ঢুকে ইচ্ছে করে দরজাটা একটু জোরে শব্দ করে লাগালো যাতে উৎসের দৃষ্টি আকর্ষণে দেয়, কিন্তু কাজ হলো না। উৎস আগের মতো কাঠ হয়ে শুয়ে রইল। রূপকথা বেশ কয়েকবার কেসে গলা পরিষ্কার করলো, ড্রেসিং টেবিলের উপর জিনিসপত্র নড়াচড়া করে শব্দগুলো, তবুও কোনো সাড়া নেই। শেষে উপায় না পেয়ে রূপকথা পা টিপে টিপে বিছানায় গিয়ে উৎসের পাশে শুয়ে তাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁধের উপর চিবুক রেখে আদুরে গলা বলে, কি হয়েছে? মেজাজটা কি এখনো সপ্তমে চড়ে আছে? এত ঢং করছেন কেন? উৎস পাথরের মতো নিশ্চল। রূপকথা তো হাল ছাড়া পাত্র নয়। সে উৎসর গায়ের উপর গড়িয়ে তার সামনে চলে গেল। উৎস মুখের একদম কাছে মুখ নিয়ে বলল, সমস্যা কি আপনার? আমাকে এত ইগনোর করছেন কেন? আমি কি করছি শুনি? উৎস দায়সারাভাবে বলল, জানি না। রূপকথা ভুরু কুচকে বলল, না বললে আমি বুঝবো কি? আমি কি অন্তর্যামী? উৎস চুপ করে রইল। রূপকথা আবার নিজেই সূত্র ধরিয়ে দিল, তিশানি আপু এখানে আসবে সেটা আপনি আগে থেকে জানতেন কি না এটা জিজ্ঞাসা করছি বলে এত রাগ? উৎস আবার চোখ মেলে রূপকথার দিকে তাকালো, ভারী গেলে বলল, তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে। অহেতুক সন্দেহ করা আর প্রশ্ন মানে জর্জরিত করার কোনো মানে হয় না। রূপকথা ঠোঁট উল্টে বলল, বিবেক নাই আমার, আর বিবেক নাই বলে আবেগের বশে এসব উল্টোপাল্টা রিয়াক্ট করবো। সে এখন কি করবেন আর কষ্ট করে একটু সহ্য করে নিন। উৎস বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমার ভালো লাগছে না, সরো এখান থেকে। রূপকথা আরও যেতে ধরে উৎসর গায়ের সঙ্গে সেটে বসলো, বলল, সরব না, দেখি কি করে। উৎস শাসনের সুরে বলল, বিছানা থেকে টুপ করে ফেলে দেবো কিন্তু। রূপকথা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, দেখি কত সাহস। উৎস অন্যদিকে তাকিয়ে কথা বলছে, যেটা রূপকথার মধুর সহ্য হচ্ছে না। সে ঝট করে দুহাত দিয়ে উৎসর মুখটা নিজের দিকে ঘোরালো। এরপর মুহূর্তের মধ্যে উৎসর নাককে নিজের নাক ঘষে দিল, তার গালে নিজের গাল ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, ওরে আমার সন্টু মন্টু জামাইটা, রাগ করলে তো দেখি গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যায়। উৎস এই আক্রমণের সঙ্গে থতমত খেয়ে যায়। তার হার্টবিট যেন একটা বিট মিস করলো। সে থতমত হয়ে বলে, কী সব বলছো আবল তাবল? রূপকথা এবার উৎসর গাল দুটো টেনে দিয়ে বলল, শাশুড়ির আদরের বাবুটার এত রাগ কেন শুনি? উৎস একদম বাগরুত। সে ভাবতে পারেনি রূপকথা তাকে এভাবে ঘায়েল করবে। রূপকথা এবার তার চুলে বিলি কেটে দিয়ে দুষ্টুমি করে বলল, বেশি দুষ্টুমি
করলে কিন্তু একদম জেলে স্কুলে পাঠিয়ে দেবো। উৎস ফ্যাল ফ্যাল করে তাকে থেকে বললো, মাথা ঠিক আছে তোমার? কী সব বলছো এসব? রূপকথা এবার উৎসের নাকটা টেনে দিয়ে করুণ সুরে বলল, সরি বলছি তো, তারপরে কেন স্বাভাবিক হতে পারছো না? প্লিজ আর রাগ করে থেকো না। উৎস এবার গলে গেল, কিন্তু মুখের ভাব ধরে বলল, আশ্চর্য, আমি এবার কোথায় ইগনোর করলাম? তুমি তো সুযোগ পেলে আমাকে ইগনোর করা শুরু করো। রূপকথা এবার অধিকার খাটিয়ে বলল, আমি করলে সেটার হিসাব বাইরে, কিন্তু আপনি আমাকে ইগনোর করতে পারবেন না, ব্যাস। উৎস বলে, হ্যাঁ, সব দোষ তো আমারই হয় শেষ পর্যন্ত। রূপকথা হেসে বলল, অবশ্যই আপনার, এখন উঠুন। উৎস আনমর ভেঙে বলল, সব দোষ আমার, মেনে নিলাম, এবার দয়া করে একটু বিশ্রাম নিতে দাও, খুব ক্লান্ত লাগছে। রূপকথা বায়না দিল, আমি ঘুমা যাবে না, আমি ঘুরতে যাব। উৎস চোখ বুজে বলে, যাও। রূপকথা লাফিয়ে উঠলে, বলল, তো রেডি হয়ে নিন। উৎস ক্লান্ত স্বরে বলল, সরি ম্যাডাম, আমি কোথাও যাচ্ছি না। রূপকথা কপালে ভাঁজ ফেলে বলল, আপনি না গেলে আমি কার সাথে ঘুরতে যাব একা একা? ওসব মনে করিয়ে দিল, রাতে রিঙ্কির হলুদ, আর তুমি বলছো এখন ঘুরতে যাবে? একটু পর তো বাড়িতে হইচই শুরু হয়ে যাবে। রূপকথা তো নাছোড়বান্দা, সে বলল, হলুদ তো রাতে, এখন না, আমি এখনই যাব। উঁচু কোলবালিশে জড়িয়ে ধরে বলল, আমি পারবো না, মন চাইলে একা একা ঘুরে এসো, আমি বাধা দেব না। রূপকথা আবার মুখ্য মস্ত ছাড়ল, গলার স্বর কিছুটা গম্ভীর করে বলল, আচ্ছা, আপনি না গেলে তবে আমি আপনার বন্ধু প্রান্তর সঙ্গে গিয়ে ঘুরে আসি। মুহূর্তের মধ্যে যেন ম্যাজিক হয়ে গেল। প্রান্তর নাম শুনলে উৎস তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে বসলো। ভুরু কুচকে রূপকথার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, রেডি হও তুমি। রূপকথা বিজয়ের হাসি দিল, এই তো শাশুড়ির পোলা এবার লাইনে এসেছে। উৎস সিরিয়াস ভঙ্গিতে বলল, জাস্ট 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে রেডি হতে পারলে তবেই বেরোবো, 1 সেকেন্ড দেরি করলে তবে বের হওয়া ক্যান্সেল। উৎস চটজলদি লাগেজ থেকে গিয়ে বলল, ঠিক আছে, আপনি মনে মনে কোটি থেকে উল্টো দিকে গোনা শুরু করুন, আমি আসছি। উষা বিছানায় বসে রূপকথার পাগলামি দেখে মুচকে হাসলো। এই মেয়েটাকে শাসন করা সাধ্যের বাইরে। সে একটা লম্বা শ্বাস নিয়ে ব্যালকনি দিকে এগিয়ে গেল। রূপকথা লাগেজ থেকে একটা প্রিয় গাঢ় নীল রঙের জামদানি শাড়ি বের করলো। নীল রঙটা তার বড্ড প্রিয়, এই শাড়িতে ক্যামেরাতে সুন্দর দেখায়, তাই ঠিক করলো এটা পরে সুন্দর করে মেকআপ করবে। রূপকথার দ্রুত হাতে শাড়িটা গায়ে জড়িয়ে নিল, এরপর আয়নার সামনে দাঁড়িয়ে সে তার মেকআপ ডালি সাজালো। খুব বেশি উগ্র সাজ সে পছন্দ করে না। প্রথমে মুখে হালকা ময়েশ্চারাইজার মেখে নিল, তার উপর একটু ফেস পাউডার টাচ করে দিল। চোখের পাতায় টেনে দিল গাঢ় কাজল, যা তার মায়াবী চোখ দুটোকে আরও গভীর করে তুলছে। পাপড়িতে হালকা মাস্কারা, ঠোঁটে পরনে ম্যাট ফিনিশের বেবি রঙের লিপস্টিক, কপালে ছোট্ট একটা নীল টিপ বসাতে রূপকথা যেন কয়েক গুণ খুলে গেল তার। সবশেষে রূপকথা চুলে না বেঁধে পিঠের উপর ছড়িয়ে দিল। ব্যালকনিতে গিয়ে আসা হালকা বাতাসের চাপটা তার সেই লাল রেশমি চুলগুলো সে গাল ছুঁয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে রূপকথা বলল, আরে রূপকথা, তুমি এত সুন্দর, বাহ। অন্যদিকে উৎস বাইরে ছিল, সে রুমে এসে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। নীলাম্ব সাজে রূপকথাকে দেখে তার বুকের ভেতরটা যেন তোলপাড় করে উঠল। ভাবতে লাগলো, এ কোন রূপে ধরা দিল তার প্রেয়সীকে। পরক্ষণে উৎস নিজে সামলে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ঠিক 20 মিনিট 27 সেকেন্ড, অনেক দেরি হয়েছে কিন্তু। রূপকথা নিজের ফোনটা হাতে নিয়ে বলল, ব্যাপার না, একটু দেরি হতে পারে। উৎস আর কথা বাড়াল না, রূপকথাকে নিয়ে নিচে নেমে এলো। বিয়ে বাড়িতে সবাই যার যার কাজে ব্যস্ত। উৎস একটু আগে আয়শা বেগমকে জানিয়েছে সে রূপকথাকে নিয়ে একটু বেরোবে, আশপাশটা একটু ঘুরিয়ে দেবে। এই কথা শুনে আয়শা বেগম ভীষণ খুশি হলো। রূপকথা মেঠো পথ ধরে তাদের কালো রঙের গাড়িটা চট্টগ্রামের মূল শহরের দিকে ছুটতে লাগলো। আজকের আবহাওয়াটা কেমন ঠান্ডা ঠান্ডা, আকাশে একটু করে মেঘ দেখা দিচ্ছে। রাস্তার দুপাশে সবুজ গাছপালা আর হালকা বাতাসে চারপাশটা ভীষণ লাগছে। রাউজান থেকে শহর পর্যন্ত ড্রাইভটা রূপকথা খুব এনজয় করলো। রাউজানের বাতাস, রাউজানের গাছপালা, রাউজানের মানুষ, সবাই রূপকথার পছন্দের তালিকায় স্থান পেয়ে গেল। শহরে ঢুকে প্রথমে তারা গেল চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায়। উঁচু নিচু পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা আর শতবর্ষীয় শিরীষ গাছের ছায়ার জায়গাটা এক টুকরো স্বর্গ। উঁচু গাড়ি পার করে রূপকথাকে নিয়ে চারপাশটা হেঁটে দেখতে লাগলো। রূপকথা মুগ্ধ হয়ে বলল, আল্লাহ, চট্টগ্রাম শহরটা
এত সুন্দর আমি ভাবতে পারিনি। কি শিরীষ, গাছগুলো কি যে সুন্দর লাগছে। উৎস মৃদু হেসে বলল, জায়গাটা আসলে সুন্দর। বিকেল হলে এখানে মানুষের ভিড় একটু বেশি থাকে। কেউ মা বাবাকে নিয়ে আসে, কেউ ভাই বোন, বা কেউ বা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে আসে। রূপকথা দুষ্টুমি করে জিজ্ঞেস করলো, বউ নিয়ে আসে না কেউ? উৎস বললো, তা আসবে না কেন, অবশ্যই আসে, এই যে আমিও এলাম। রূপকথা হেসে বললো, আচ্ছা। উৎস জিজ্ঞাসা করলো, ফুচকা চটপটি কিছু খাবে? রূপকথা বলল, এখন না পরে। উৎস বলল, তাহলে চলো সমুদ্র দেখতে যাই। রূপকথা খুশি লাফিয়ে উঠে বলল, কি সত্যি আপনি আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবেন? উৎস বলল, নিয়ে যাব, চলো গাড়িতে উঠো, মা তাড়াতাড়ি ফিরতে বলছেন। এরপর গাড়ি ছুটলো পাতেঙ্গার দিকে। চট্টগ্রামে আউটার রিং রোড দিয়ে যাওয়ার সময় রূপকথা জানলা দিয়ে সমুদ্রের হাওয়া প্রথম অনুভব করলো। পাতেঙ্গা সমুদ্র সৈকত পৌঁছানোর পর তারা দেখলো ঘাটে প্রচুর ভিড়। এরপর উৎস ওখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে মানুষের ভিড় কম একটা জায়গার সন্ধান খুঁজে পেল। সেখানে মানুষের ভিড়, ঝামেলা অনেকটা কম। সেই জায়গায় গিয়ে রূপকথা গাড়ি থেকে নেমেই বালির উপর দিয়ে দৌড় দিল। উৎস মোটেও বাধা দিল না, উল্টো সেও ছুটল রূপকথার পেছনে পেছনে। সূর্য তখন পাটে বসার প্রস্তুতি নিচ্ছে। আকাশে নীল রঙের ধূসর আভা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সমুদ্র গর্জনে। রূপকথার জীবনে এই প্রথম সমুদ্র দেখছে। অসীম জলরাশির দিকে তাকিয়ে সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ঢেউগুলো যখন তার পায়ের কাছে এসে আশ্রয় পড়ল, রূপকথা তখন আনন্দে আত্মহারা হয়ে গেল। উৎস জড়িয়ে ধরে বলল, আমার বিশ্বাস হচ্ছে না, আমি সমুদ্র দেখতে এসেছি। সব কিছু কেমন কল্পনা মনে হচ্ছে। উৎস রূপকথার মাথায় হাত বুলিয়ে দিল, দেখো, তোমার জীবন আমি কল্পনার থেকে আরও বেশি সুন্দর করে সাজিয়ে দেব। এভাবে কিছুটা সময় কেটে যাওয়ার পর রূপকথা উৎসকে ছেড়ে আবার নিজের মতো আনন্দ করতে লাগলো। পাশ থেকে উৎস তাকিয়ে দেখছে রূপকথার সেই বাঁধ ভাঙা আনন্দ। কিছুক্ষণ পর রূপকথা এসে তার হাত ধরে সমুদ্রের ভিজে বালির উপর দিয়ে হাঁটতে লাগলো। রূপকথা হঠাৎ উৎসের হাত ছেড়ে হাঁটা থামিয়ে নিচু হয়ে ভেজা বালির উপর একটা কাঠি দিয়ে বড় করে একটা ভালোবাসার প্রতীক আঁকলো। তার কথার মাঝে লিখল, উৎস প্লাস রূপকথা। উৎস আজ রূপকথার ব্যক্তিগত ফটোগ্রাফের দায়িত্ব নিয়েছে। একটু পর পর রূপকথার বিভিন্ন পোজের ছবি তুলে দিচ্ছে। রূপকথা সমুদ্র পানিতে দাঁড়িয়ে দুহাত মেলে মনে মনে বলল, ইয়া মালিক, শুক্রিয়া তোমার দরবারে আমাকে এত সুন্দর একটা দিনের সাক্ষী করার জন্য। আজকে এই মুহূর্তে আমার কাছে জীবনের সেরা প্রাপ্তি। আমি আজ প্রথম সমুদ্র দেখছি, আর সেই মানুষটার সাথে দেখছি যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে পেয়েছি, যাকে হারানোর ভয় আমাকে তীব্রভাবে গ্রাস করে নিয়েছে। সাগরের এই নোনা পানিতে যেমন কোনো কমতি নেই, তেমন তার প্রতি যেন আমার ভালোবাসা কোনো কমতি না হয়। আল্লাহ, তুমি দেখো, তার বুকের বাম পাশটায় এবং তার পাশের কবরের জায়গাটুকু যেন আমার হয়। আমি যেন ইহুকাল পরকাল দুটোই তার সঙ্গে কাটিয়ে দিতে পারি। উৎস কিছুক্ষণ রূপকথাকে নিশ্চুপ দুহাত মেলে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাঁধে হাত রাখলো। আকাশের শেষ বিকেলের লাল হাওয়া তাদের দুজনের মুখে এসে পড়ল। উৎস শান্ত গলায় বলল, এভাবে দুহাত মেলে দাঁড়িয়ে কি ভাবছো? রূপকথা কিছু না বলে উৎসকে শক্ত করে জড়িয়ে দিল। উৎসও ধরল। তাদের উষ্ণ আলিঙ্গনের সাক্ষী হলো আকাশ বাতাস, সমুদ্র, ঝাউবন, আশেপাশে গুটি কয়েক মানুষ। ঝাউবনে সন্ধ্যা ঘনিয়েছে। পাতেঙ্গের ঝাউবনের মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছিল নীল দিগন্তে। রূপকথা উৎসের বুকে মাথা রেখে দাঁড়িয়ে রইল সেই দিগন্তজোড়া জলরাশির দিকে। এক অদ্ভুত শান্তি আর ভালোবাসায় ভরে গেল তার মন। উৎস রূপকথাকে ছেড়ে তার হাত ধরে বলল, চলো। রূপকথা জিজ্ঞেস করলো, কোথায়? উৎস বলল, বাড়িতে। রূপকথা বলল, আর একটু থেকে যাই না প্লিজ? উৎস বলল, আজকে না, অন্যদিন। রূপকথা আর কিছু বলল না, মন খারাপ করে উৎসের সঙ্গে হাঁটা দিল। উৎস রূপকথাকে গাড়িতে বসে পাশে একটা দোকান থেকে 2 লিটার পানি কিনে নিল। এরপর অতি পানি দিয়ে যত্ন সহিত রূপকথার পা ধুয়ে দিয়ে গাড়িতে রেখে যাওয়া জুতো জোড়া তার পায়ে পরে দিল। মুহূর্তে রূপকথার মন খারাপ হাওয়ায় উবে গেল। চট্টগ্রামের প্রশস্ত হাইওয়ে ধরে ছুটে চলছে উৎসের কালো রঙের গাড়িটি। গন্তব্য রাউজান। সন্ধ্যার মায়াবী আলোয় চারপাশটা ধীরে ধীরে আবছা হয়ে এসেছে। রূপকথা জানলার খাঁজ ভেদ করে বাইরের দৃশ্য দ্রুত ধাবমান দৃশ্যের দিকে তাকিয়ে রইল। গাড়ির এসে ঠান্ডা হাওয়া জানলার ফাঁক দিয়ে চুইয়ে আসছে। তখন বারবার তার রেশমি চুলগুলো
অবাধ্য হয়ে চোখের উপর এসে পড়ছে। রূপকথা সেদিকে ভ্রুক্ষেপ করছে না। তার মনটা এখনও পাতেঙ্গার সেই নোনা জলের গর্জনে আটকা পড়েছে। উৎস নিপুণ হাতে ড্রাইভ করছে, তবে তার মনোযোগ একটা বড় অংশ রূপকথার দিকে। পাতেঙ্গের সেই বিখ্যাত বেকআপ ঝালমুড়ি, সেই রূপকথার এখন নাজেহাল অবস্থা। ঝালের চোটে মেয়েটার চোখ মুখ টকটকে লাল হয়েছে, নাক দিয়ে পানি পড়ছে। ওসব বারবার বারণ করছিল এত ঝাল খেতে পারবে না, কিন্তু রূপকথা কি আর বারণ সত্ত্বের পাত্রী? প্রথমবার সমুদ্র দেখায় উন্মাদনায় সে তখন সব ভুলে বসছিল। নিরাপদে ভেঙে রূপকথা হঠাৎ উৎসের দিকে তাকিয়ে একটু গম্ভীর গেল বলে, শুনুন, একটা কথা মন দিয়ে শুনে রাখুন, ওই তিশানি আপু থেকে সবসময় দূরে দূরে থাকবেন। রূপকথা আকস্মিকতায় উৎস এক পলক তার দিকে তাকিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস হলো। এরপর ধীরে স্থির বলল, কোনোদিন মনে হয় ওর কাছে কাছে ছিলাম যে আজ আলাদা করে দূরে দূরে থাকতে হবে? রূপকথা দমার পাত্র নেই, সে জেদ ধরে বলল, এত কথা জানি না, আমি শুধু আপনাকে সাবধান করে দিচ্ছি। ওই মহিলাকে আমার একদম সহ্য করে না, তাই বলছি তার ছায়া থেকে দূরে থাকবেন। মনে থাকবে। উৎস আর কথা বলা পারল না। সে জানে রূপকথাকে এই অধিকার আসলে নিখাত ভালোবাসা থেকে আসে। সে জানে রূপকথা তাকে ভালোবাসে ভীষণ রকমের। তাই তো উৎস মৃদু এসে আবারও ড্রাইভ করে মনোযোগ দিল। গাড়ি যখন রাউজানে রিঙ্কিদের বাড়িতে গেটে পৌঁছলো, তখন ঘড়িতে সন্ধ্যা 6:30 বেজে গেছে। গাড়ি থেকে নামতেই সামনে দেখা মিলল রিঙ্কির। সে গাল ফুলিয়ে দরজায় দাঁড়িয়েছে। তাদের দেখে মুখ ঝামটা দিয়ে বলল, আজকে কি তোমাদের ঘুরতে যাওয়ার খুব দরকার ছিল? তা গেলে যখন আবার ফিরে আসলো কেন? একেবারে ঢাকায় চলে যেতে পারতে। রূপকথা অপরাধীর মতো হেসে রিঙ্কির কাছে গিয়ে তার হাত ধরল, বলল, আরে মাত্র তো 6টা বাজে, আমরা তো বেশ তাড়াতাড়ি চলে এলাম। বিয়ের বাড়ির কাজ করতে সব রাত থেকে শুরু হবে, এত রাগ করছো কেন আপু? রিঙ্কি তার হাত ছাড়িয়ে নিয়ে গটগট করে ভেতরে যেতে যেতে বলল, তোমাদের রুমের বিছানায় শাড়ি আর পাঞ্জাবি রেখে এসেছে, পারলে একটু সময় করার মতো রেডি হয়ে নিও। আমি আর কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। রূপকথা একটু অসহায় বোধ করলো। উৎসের দিকে তাকিয়ে দেখলো সে মুখ টিপে হাসছে। রূপকথা রিঙ্কির পিছনে গিয়ে আবারও বলল, ঠিক আছে আপু, একদম ঠিক সময় রেডি হবো, কিন্তু প্লিজ আজকের দিনে তুমি এভাবে মুখ ফুলিয়ে থেকো না। রিঙ্কি কোনো জবাব দিল না, ভেতরে চলে গেল। এরপর উৎস রূপকথা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। সারাদিন জার্নি আর সমুদ্রের বালু বাতাস শরীরে একদম ধরনের ক্লান্তি ধরিয়ে দিল। মেহমানদারি চাপে বসে থাকার জো নেই। নিচে নেমে হালকা পাতলা খেয়ে রূপকথা দ্রুত তৈরি হয়ে নিল। আজ রিঙ্কির গায়ে হলুদ। পুরনো বাড়ি আলোকসজ্জা ঝলমল করছে। উঠোনের একপাশে বিশাল স্টেজে সাজানো হয়েছে গাঁদা ফুল আর রঙিন কাপড় দিয়ে। বাড়ির মেয়েরা সবাই আজ একই থিমে সেজেছে। সবার পরনে কমলা আর গোলাপি রঙের দারুণ কম্বিনেশন শাড়ি। রূপকথা যখন সেই শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালো, তখন তাকে এক জীবন্ত প্রতিমা মনে হচ্ছিল। মেয়েদের খোঁপায় গোজা হয়েছে তাজা ফুল, গাঁদা ফুল, আর হাতে ম্যাচিং রেশমি চুড়ি। অন্যদিকে বাড়ির ছেলেরা সবাই পেরেছে ধবধবে সাদা পাঞ্জাবি। উৎস যখন সাদা পাঞ্জাবিতে রুমে ঢুকলো, রূপকথা এক মুহূর্তের জন্য তার সাজগোজ থামিয়ে তাকিয়ে রইল। সাদা রঙের এই মানুষটাকে কেন জানি এতটাই আভিজাত্যময় দেখায়, তা রূপকথা জানেনি। শুরু হলো গায়ে হলুদের মূল অনুষ্ঠান। স্টেজ জুড়ে তখন খুশির বন্যা। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আর কাজিনদের ভিড়ে পা ফেলার জায়গা নেই। রিঙ্কি হলুদের ছোঁয়া দিতে সবাই লাইন ধরে দাঁড়িয়েছে। একদিকে চলছে সম্মিলিত নাচ, অন্যদিকে সাউন্ড বাক্সে বাজছে চট্টগ্রামের চিরচেনা বিয়ের গান। ফারুক সাহেব আর আয়েশা বেগম মাঝখানে রেখে উৎস আর রূপকথার দুজন দুদিকে দাঁড়ালো। এরপর তাদের কয়েকটা ফ্যামিলি ফটো তোলা হলো। এরপর শুরু হলো কাজিনদের গ্রুপ ফটো। সবচেয়ে মজার ছিল কাজিনদের দলীয় নাচ। সোনা বন্ধু তুই আমারে গানের তালে ছোট বড় সবাই যখন একসাথে কোমর দুলিয়ে নাচছিল, তখন দেখতে বেশ ভালো লাগছিল। রূপকথা তো পুরোটা সময় দারুণভাবে এনজয় করলো। তার কাছে রিঙ্কির বিয়ে কোনো রাজকীয় বিয়ের চেয়ে কম ছিল না। স্টেজে নানান রকম নাস্তা সাজিয়ে রাখা ছিল, মিষ্টি বা ঝাল নাস্তা, কোনো কিছুর কমতি নেই। রূপকথার শখের বসে হাতে লম্বা ফেক নেলস লাগিয়েছে। নখগুলো সুন্দর দেখালো, তা দিয়ে খাবার তুলতে গিয়ে ভীষণ বিপদে পড়ল। কোনোভাবে হাত দিয়ে কিছু খেতে পাচ্ছিল মেয়েটা। কুসু দূর থেকে রূপকথার কষ্ট দেখছিল। সে কাছে এসে নিচু স্বরে বলল, খাওয়ার যখন এতই কষ্ট, তখন খেতে হবে না, রুমে যাও। শুধু শুধু এখানে কষ্ট করার মানে হয় না। উৎস আসলে রূপকথার কষ্ট কমাতে ছিল, কিন্তু রূপকথা কথাটা ভুল বুঝলো। তাই তো রূপকথা কোনো কথা না বলে মুখ গোমড়া করে উঠে সোজা রুমে চলে গেল।
মিনিট 15 পর রূপকথা রুমে বিছানায় বসে গাল ফুলিয়েছিল। হঠাৎ তার নজর পড়ল পাশের টি টেবিলে সুন্দর করে প্লেটে সাজানো এক প্লেট খাবার রাখা, পাশে ঢাকা দেওয়া জল। রূপকথা অবাক হলো, এটা কখন এলো? এর মধ্যে রুমে প্রবেশ করলো উৎস, হাতে একটা ছোট বাটি আর টিস্যু। সে দরজায় আলতো করে রাখিয়ে রূপকথার সামনে এসে বসলো। রূপকথা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, এখানে কেন এসেছেন? উৎস হাসলো। সে রূপকথার অভিমান ভরা মুখটা নিজের দিকে ঘোরালো, শান্ত গলা বলল, মাথা মোটা মেয়ে, ওখানে সবার সামনে তুমি হাত দিয়ে খেতে পাচ্ছিলে না, আর আমি সবার সামনে তোমাকে খাইয়ে দিতে পারছিলাম, তাই বলছি রুমে আসতে। তোমার কি মনে হয় আমি কি আমার বউকে না খাইয়ে রাখবো? রূপকথা তার চিন্তা ভাবনা লজ্জিত হলো, মনে মনে নিজেকে খুব কড়া করে বকাঝকা করলো। এর মধ্যে উৎস নিজের হাতে ছোট ছোট লোকমা বানিয়ে রূপকথার মুখে তুললো। রূপকথা প্রথমে একটু ইতস্তত করলেও পরে স্বাভাবিকভাবে খেতে লাগলো। উৎস অতি যত্ন সহকারে রূপকথাকে খাইয়ে দিতে লাগলো। রূপকথা তৃপ্তি করে খেতে খেতে বলল, সরি, আমি আসলে ভুল বুঝেছিলাম আপনাকে। উৎস রূপকথা ঠোঁটের কোণে লেগে থাকা ঝোল টিস্যু দিয়ে মুছে দিয়ে বলল, এটা আবার নতুন কি? ভুল তো তুমি সবসময় বোঝো। রূপকথা বোকা হাসলো, কি বলবে সে? উৎস তো ভুল কিছু বলেনি। বাইরে তখনও গানের আওয়াজে শোনা যাচ্ছিল, বাড়ির মানুষের হইহুল্লোড় শোনা যাচ্ছিল। এই নির্জন রুমে প্রিয় মানুষের এত সুন্দর যত্ন রূপকথার কাছে মনে হলো এই পৃথিবীটা বড়ই বেশি সুন্দর। অবশ্য এই নীরব যত্নের জন্য রূপকথার কাছে হাজারটা আই লাভ ইউর চেয়ে দামি। খাওয়া শেষ করে উৎস রূপকথার কপালে একটা হালকা চুমুক হলো। এবার চলো নিচে যাই, নয়তো রিঙ্কি আপু ভাববে আমি তোমাকে চুরি করে লুকিয়ে রেখেছি, এমনিতে আমার উপর রেগে আছে অসময়ে তোমাকে ঘুরতে নিয়ে গেছি বলে। রূপকথা বলো, আজ যাই বলো, আজকের বিকালটা কিন্তু বেশ ছিল, আমি এই দিনটার কথা জীবনে ভুলবো না। উৎস বলে, ঠিক আছে, ভুলো না, এখন নিচে চলো। রূপকথা একটা থেমে উৎস চোখে চোখ রেখে দাঁড়ালো। এরপর তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জাওয়াজ সাহেব, ধন্যবাদ আপনাকে। উৎস তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কিসের জন্য? রূপকথা বললো, আমাকে এত সুন্দর একটা বিকেল উপহার দেওয়ার জন্য। উৎস কিছু বলল না, শুধু আস্তে করে রূপকথার মাথায় ঠোঁট ছোঁয়ালো। উৎস আর রূপকথা যখন রুম থেকে পুনরায় নেমে এলো, তখন বাড়ির পরিবেশ আরও কয়েক গুণ বেশি উৎসবমুখর হয়েছে। গ্রামের বাড়ির বিয়ের আসল মজা এই হইহুল্লোড় আর রাত জাগা আনন্দে লুকিয়েছে, যা রূপকথা যা হাড়ে হাড়ে টের পাচ্ছে। রিঙ্কি যখন স্টেজে বসা, তার দুগালে হলুদে মাখামাখি। রূপকথা এগিয়ে গিয়ে আবারও রিঙ্কির পাশে বসলো। এবার রিঙ্কি আর রাগ নেই, বরং রূপকথাকে দেখে চোখ টিপে হাসলো। নিচের স্বর বলে, কীভাবে ভাইয়ে কি রাগ ভাঙেছে? খাওয়া দাওয়া হলো? রূপকথা লজ্জা পেয়ে রিঙ্কির হাতে চিমটি কেটে, উস, বউ মানুষ এত দিকে নজর কেন? রূপকথা বলে, হয়েছে, আর লজ্জা লাল নীল গোলাপি হতে হবে না। রূপকথা আশেপাশে তাকিয়ে রিঙ্কিকে জিজ্ঞেস করলো, আপু একটা কথা জিজ্ঞেস করতাম। রিঙ্কি বললো, কী কথা? রূপকথা জিজ্ঞেস করলো, তিশানি আপু কোথায়? আসছে দেখে দেখছি না। রিঙ্কি বললো, তিশানি আপু চলে গেছে, ওর নানু থাকতে চেয়েছে কিন্তু উনি রাজি হননি, বললো এসেছে সবার সঙ্গে দেখা হয়েছে আর ভালো লাগছে না, তাই দিনে দিনে এসে দিনে দিনে চলে গেছে। তিশানি চলে গেছে শুনে রূপকথা স্বস্তির নিঃশ্বাস ছিল। এরপর আর কিছু বললো না। কিছুক্ষণ পর শুরু হলো ফটো সেশনের দ্বিতীয় পর্ব। একে একে সব আত্মীয়রা এসে রিঙ্কির সাথে ছবি তুলছে। রূপকথা আর উৎস বারবার স্টেজে ডাকা হচ্ছিল। উৎস সাধারণত ক্যামেরায় কিছুটা এড়িয়েছিল, কিন্তু আজ রূপকথার আবদারে সে না করতে পারলো না। ফটোগ্রাফার যখন বলল, ভাইয়া ভাবির কাঁধে হাত দিয়ে একটু ক্লোজ হয়ে দাঁড়ান, তখন উৎস একটু ইতস্তত করলে রূপকথার কোমরে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিল। উৎস আর রূপকথার একসাথে দেখে সুন্দর সময় কাটাতে দেখে আয়েশা বেগম দূর থেকে মাশাআল্লাহ পড়লেন। নিজের ছেলে আর ছেলের বউকে এমন খুশি দেখতে পাওয়া যেন কোনো মায়ের জন্য পরম পাওয়া। গভীর রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হলো কাজিনদের আসল উন্মাদনা। রাউজান অঞ্চলে বিয়ের গান, ধামাইলা নাচের একটা অন্যরকম আমেজ। বাড়ির ছোট বড় সব মহিলারা গোল হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে বাজিয়ে চলল। রূপকথা এই সংস্কৃতির সাথে পরিচিত নয়, তবু সে মাঝখানে গিয়ে সবার সাথে হাততালি দিয়ে তাল মেলালো। প্রথমে সে তাল মেলাতে চায়নি, পরবর্তীতে পিঙ্কি, মিতু, অনিকা সবার জড়াজড়িতে সেও সঙ্গে জয়েন করলো। উৎস খালা মামা সহ মুরব্বীরা মিলে বিয়ের তদারকি করছে। উৎসকে মাঝে মাঝে দৌড়াতে হচ্ছে কোনো কিছুর কমতি হলে, তবে তার চোখ সবসময় রূপকথাকে খুঁজছিল। ভিড়ের মাঝে রূপকথা যখন অনি এসে দেখছে রূপকথা মিষ্টি করে একটা হাসি দিচ্ছিল, উৎস তার হাসি দেখে বারবার ভাবছে, আচ্ছা এই এক টুকরো হাসিতে যে আমার সব ক্লান্তি ধুয়ে মুছে যাবে, সেটা কি ওই ভদ্রমহিলা জানে? হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 3টা বেজে গেল।
পুরো বাড়ি এখন শান্ত, কিন্তু উৎসবের আমেজ রয়ে গেছে। উঠোনের ডেকোরেশনে বাতিগুলো এখনো জ্বলছে। রূপকথা আর উৎস যখন নিজেদের রুমে ফিরে এলো, তখন রূপকথার পা চলছিল না। হাই হিলের শাড়িতে সে রীতিমতো ক্লান্ত। রূপকথা রুমে ঢুকে ধপাস করে বিছানায় বসে পড়ল। উৎস দরজা লাগিয়ে তার কাছে এসে দাঁড়ালো। রূপকথা করুণ চোখে থাকে। ইয়ে আল্লাহ, আমার পা দুটো মনে হয় আজ শেষ। এত নাচানাচি করা মনে হয় ঠিক হয়নি। উৎস আর কিছু না বলে রূপকথার সামনে হাঁটু গেড়ে বসলো। এরপর অতি সাবধানে রূপকথার পা থেকে সেই হিল জুতো জোড়া খুলে দিল। রূপকথা অবাক হয়ে দেখলো উৎস তার পায়ের পাতাগুলো আলতো করে টিপে দিচ্ছে। রূপকথা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, বললো, আরে কি করছেন, ছাড়ুন তো। উৎস রূপকথার দিকে তাকে গম্ভীর করলো, চুপ করে বসো। আমি বলছি না সমুদ্রের বালিতে বেশি হাঁটাহাঁটি করতে নেই, আবার রাতে নাচে অংশ নিলে কাল তো মেন অনুষ্ঠান, তখন কি করবে? রূপকথা শান্ত হয়ে গেল। উৎসের হাতের স্পর্শে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ছিল তার সারা শরীরে। সে উৎসের মাথায় হাত রেখে চুলে বিলি কেটে কেটে দিতে দিতে বলল, জেনে শুনেই তো নাচানাচি করছি। আমি তো জানি আমার শাশুড়ি পোলাটার জন্য তো আছে আমার সেবা করার জন্য। উৎস মুখ তুলে তাকালো। রূপকথার চোখের তখন ঘুমের ঘোর, রাজ্যের মায়া। উৎস মৃদু সে রূপকথার হাতটা ধরে নিজের গাল ছোঁয়ালো। অন্ধকার রুমে শুধু বাইরে টুনি লাইটের হালকা আভা এসে বিচ্ছে। উৎস বলল, বড় হয়ে যাচ্ছ। রূপকথা বলল, বিয়ে হয়েছে, শাদী হয়েছে, কয়েকদিন পর সংসার বেরবে বা। এটুকু বলে রূপকথা থেকে গেল। উৎস বলল, কি হলো, থামলো কেন? রূপকথা কোনো উত্তর দিল না। বাইরে থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রাউজানের স্নিগ্ধ রাতটা যেন এই দুই হৃদয়ের মিলন আরো গাঢ় করে তুলছিল। রূপকথা উৎসের কোলে কখন যে ঘুমিয়ে তলিয়ে গেল। উৎস তাকে পরম মমতায় বিছানায় শুইয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। এরপর তাকে শক্ত করে নিজের বুকে আগলে নিল। রাউজানের স্নিগ্ধ সকালে পাখির ডাকে রূপকথার ঘুম ভাঙল। আজ রিঙ্কির বিয়ের দিন। সারা বাড়িতে এক অদ্ভুত ব্যস্ততা। চট্টগ্রামে বিয়ের সকালটা শুরু হয় এক রাজকীয় নাস্তার আয়োজনের মধ্য দিয়ে। বাড়ির উঠোনে বড় বড় দস্তরখানা বিছিয়ে মেহমানদের বসানো হয়। চট্টগ্রামের বিয়ে মানে ঐতিহ্যবাহী সকালে নাস্তা থাকে গরম গরম নুন গড়া পিঠা, হাতে তৈরি চালের রুটি, আর সাথে গরুর মাংসের কষা ঘুনা। সাথে থাকে ঘন দুধের চা সহ আরও রকমারি নাস্তা। রূপকথা অবাক হয়ে দেখলো মেহমানরা কত তৃপ্তি করে এই ভারী নাস্তা উপভোগ করছে। সে নিজেও উৎসের পাশে বসে ঝাল ঝাল মাংস দিয়ে গরম রুটি খেলো। তৃপ্তিতে মনটা ভরে উঠল তার। নাস্তা শেষে সবাই যার যার শাওয়ার নিয়ে রেডি হতে লাগলো। রূপকথা আজ নিজেকে অন্য রূপে সাজাবে। সে লাগেজ থেকে একটা মেরুন রঙের জমকালো জামদানি শাড়ি বের করলো, যেটা আঁচলে টার্সেল দেওয়া। শাড়ি পাড়জুড়ো সোনালি সুতোর কাজ করা। রূপকথা আজ একটু ভারী মেকআপ নিল। চোখের পাতায় গোল্ডেন শ্যাডো আর মোটা করে কাজল টানল। ঠোঁটে শাড়ি এর সাথে মিলিয়ে গাঢ় মেরুন লিপস্টিক, কানে পড়ছে স্বর্ণের ঝুমকো আর গলায় সিতার। চুলে একটা বড় খোঁপা করে তাতে একগুচ্ছ তাজা লাল গোলাপ গুজে দিল। আয়নায় নিজেকে দেখে রূপকথা নিজে চমকে গেল। আজ যেন তাকে কোনো এক রাজ্যে রাজকন্যা রাখছে। উৎস রুমে ঢুকে রূপকথাকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুগ্ধতা। উৎস নিজেও আজ সেজেছে আভিজাত্য। তার পরনে অফ হোয়াইট রঙের সিল্কি পাঞ্জাবি, আর তার উপর পড়েছে একটা অফ হোয়াইট কোটি। কোটির বোতামগুলো হীরের মতো ঝিলমিল করছে। রূপকথা উৎসের দিকে তাকে মুচকে এসে বলল, বাহ, শাশুড়ি পোলা তো আজ দেখি আমার থেকে বেশি জওয়ান হয়ে গেছে। উৎস রূপকথার দিকে এগিয়ে এসে বলল, একটু জওয়ান না সাজলে তো তোমার পাশে দাঁড়ানো যায় না। রূপকথা কিছু বলল না, হাসলো শুধু। উৎস বলল, হয়েছে, আর হাসতে হবে না, এবার নিচে চলো। রিঙ্কি প্রায় চলে এসেছে। এরপর তারা নিচে নামতে দেখলো কোণে সাজে রিঙ্কি। রিঙ্কির পরনে মেলুর গালের গার্জিয়ান লেহেঙ্গা, সারা শরীরে পাথরের জমকালো কাজ, গলা ভারী জড়োয়া সেট, আর কপালে টিকলি। রিঙ্কিকে জাস্ট অপার্থিব সুন্দর লাগছে। রূপকথা রিঙ্কির কাছে গিয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ আপু, কি সুন্দর লাগছে তোমাকে। রিঙ্কি মিষ্টি এসে বলল, থ্যাংক ইউ ভাবিজান, তোমাকে অপূর্ব লাগছে। এরপর রূপকথা রিঙ্কিকে নিয়ে তার রুমে চলে গেল, সঙ্গে বাকি মেয়েরাও গেল। কিছুক্ষণ পর পর দেশে হাজির হলো ফয়সাল। ফয়সালের পরনে দুঃসাদা শেরওয়ানি, মাথায় পাগড়ি আর হাতে তালোয়ার। বরের আভিজাত্য দেখে সবাই প্রশংসা করতে লাগলো। তবে বিয়ের আসল মজা তো শুরু হলো গেট ধরা নিয়ে। রিঙ্কির কাজিন অনিকা, পিঙ্কি, মিতু, ঋতু সবাই দল বেঁধে গেট আটকেছে। ফয়সাল
ভেতরে ঢুকতে হলে মোটা অঙ্কের সেলামি দিতে হবে। অনিকা বলল, ভাইয়া খালি পকেটে এই বাড়ির মেয়ে নেওয়া যাবে না, আগে পকেট গরম করুন। ফয়সাল বন্ধুরা অনেক দর কষাকষি করলো, কিন্তু রিঙ্কি ঋতু একদম নাচের মধ্যে। শেষমেশ উৎস মধ্যস্থতা করলো। বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে গেট খোলা হলো। ফয়সাল ভেতরে প্রবেশের অনুমতি পেল। এরপর শুরু হলো মালা বদলের পর্ব। রিঙ্কির ছেলে কাজিনরা মিলে তাকে উঁচুতে ধরলো, যার ফলে ফয়সাল কিছুতেই রিঙ্কির গলায় মালা পরাতে পারছিল না। এই খুনসুটি আর হাসাহাসিতে বিয়ের আসর জমে উঠল। অবশেষে কাজী সাহেব শেষ হলো। কাজী সাহেব এসে বিয়ে পড়ানোর অনুষ্ঠান সম্পন্ন হলো। রিঙ্কি এখন আনুষ্ঠানিকভাবে ফয়সালের অর্ধাঙ্গিনী। দুপুরে খাওয়ার আয়োজন ছিল রাজকীয়। চট্টগ্রামে বিশাল মেজবানি, মাংস, নলাকঞ্জি, চনা ডাল, সাদা ভাত, ডিম, রূপচাঁদা ফ্রাই, বোরহানি, পায়েস, জর্দা ভাত সহ নানান পদের আইটেম। কিন্তু বিয়ের আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। বিদায়ের সুর বেজে উঠতে বাড়ির পরিবেশ ভারী হইল। আফি এবং রিঙ্কি জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। এই মেয়েটা এই এতদিন প্রজাপতির মতো উড়িয়ে বেরিয়েছে, সে আজ অন্য বাড়ি চলে এসেছে। বিদায়বেলা রিঙ্কি সবার গলা ধরে কান্নায় ভেঙে পড়ল। তার বাপ ও চাচারা সবাই নিজেকে শক্ত খোলস থেকে বেরিয়ে এসে চোখের পানি বিসর্জন দিল। সবার কান্না দেখে রূপকথা নিজের চোখ ভিজে এলো। সে ছোট হয়ে রিঙ্কির মাথায় হাত রেখে সান্ত্বনা দিল। এরপর ফয়সাল রিঙ্কির হাত ধরে গাড়িতে তুলল। গাড়ি যখন ধীরে ধীরে বাড়ির গেট পেরিয়ে যেতে লাগলো, তখন পুরো বাড়ি একদম নিস্তব্ধতা নেমে এলো। বিয়ের সানাইয়ের করুণ সুর যেন সবার হৃদয়ে বাঁধতে লাগলো। বিদায়ের এত শত আয়োজন দেখে রূপকথার মনে পড়ে গেল তার আর উৎসের বিয়ের কথা। মুহূর্তে তার মন খারাপ জীবন হয়ে গেল। বারবার বাবা মা দাদি ভাইয়ের কথা মনে পড়তে লাগলো। আচ্ছা, কেমন আছে তারা? তারা কি এখনো রূপকথাকে মনে রেখেছে, নাকি ভুলে গেছে? এমন নানা রকম অদ্ভুত চিন্তা এসে রূপকথার মাথায় হানা দিল। বিয়ের আনন্দ কোলাহল রেশ কাটার আগে বিদায়ের সুর বেজে উঠল। আজ রিঙ্কির বৌভাত, অথচ আজ উৎস আর রূপকথাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হচ্ছে। বাড়ির সবাই মুখ ভার হয়েছে, বিশেষ করে আফিয়া বেগম আর তার হাজবেন্ড মোস্তফা কামাল। তারা বারবার অনুরোধ করছিল আর দুদিন থেকে যাওয়ার জন্য, কিন্তু উৎস অটল। সে সবাইকে বিনয়ের সাথে জানালো উপায় নেই, অফিসে জরুরি একটা মিটিং পড়ে গেছে, আজ না ফিরলে নেই। রূপকথা একটা বড় শ্বাস ফেলে নিজের গোছগাছ ছেড়ে নিল। তার মনটা বড্ড খারাপ। এই কয়দিন চাটগাঁয়ে মেহমানদারিতে সে এক অন্য জগতে ছিল, কিন্তু উৎসর মুখে উপর কথা বলার সাহস বা সাধ্য তার কোনোটাই নেই। সবার থেকে অশ্রুজলে বিদায় নিয়ে রূপকথা যখন গাড়িতে উঠে বসলো, তার মনে হলো বুকের ভেতর যেন কেউ চিপে ধরছে। গাড়ি স্টার্ট দিয়ে রাউজানে মেঠো পথ পেরিয়ে হাইওয়েতে উঠতে রূপকথা জানলার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু দূর যাওয়ার পর রূপকথা খেয়াল করলো উৎস তার রাস্তায় গাড়ি চালাচ্ছে। সেটা ঢাকার পথ নয়। গাড়ি হাইওয়ে ছেড়ে পাহাড়ের কোল ঘেঁষে অন্য পথে এগোচ্ছে। রূপকথা ভুরু কুচকে জিজ্ঞেসল, এটা তো ঢাকার রাস্তা নয়? উৎস ইশিয়ারিং হাত রেখে রহস্যময় হাসি দিয়ে বলল, সারপ্রাইজ। রূপকথা অবাক হয়ে বলল, তার মানে আমরা আজ ঢাকায় ফিরছি না? উৎস সামনের দিকে তাকিয়ে শান্ত গলা বলে, দেখোই না কি হয়। রূপকথা আর কথা বাড়াল না। তার মন খারাপের মুহূর্ত উধাও হয়ে এক অদ্ভুত কৌতূহল কাজ শুরু করলো। কিছু দূর যেতে রাস্তার পাশে নেম প্লেট দেখলো ভাটিয়ালি লেখা। রাউজান থেকে ভাটিয়ালি যাওয়ার এই পথটা রূপকথার চিরচেনা কোনো স্বপ্নের মতো লাগছে। দুপাশে দিগদিগন্তজোড়া পাহাড়, মাঝে মাঝে সরপিল রাস্তা। জানলার কাঁচ নামিয়ে দিতে পাহাড়ি হিমেল হাওয়া তার রেশমি চুলে দোয়াল্লা দিতে লাগলো। রাস্তার এক পাশে ঘন বন, অন্য পাশে গভীর খাঁজ। রূপকথা অপলক চেয়ে রইল প্রকৃতির এই বুনো সৌন্দর্যের দিকে। অবশেষে গাড়ি এসে থামলো পাহাড়ের খাঁজে অবস্থিত এক মনোরম রিসোর্টের গেটে। রূপকথা গাড়ি থেকে নামতে বড় বড় অক্ষরে লেখা দেখলো মাটিটা। নামটা দেখে রূপকথা বিস্ময়ে বিগুড় হয়ে গেল। সে মোবাইলে কতবার এই রিসোর্টের ছবি দেখছে, কায়াকিং করার স্বপ্ন দেখছে, আর সেই প্রিয় জায়গাটায় তার সামনে মূর্ত হয়ে ধরা দিল। রিসোর্টের ভেতরে প্রবেশ করতে রূপকথার জন্য বাকরুদ্ধ হয়ে গেল। চারিদিকে সবুজের সমারোহ, আর তার মনে আয়নার মতো শান্ত লেক। তার মধ্যে আজ রূপকথা একটা অলিভ কালারের সুতি শাড়ি পরেছে। পাহাড়ের সবুজের সাথে তার শাড়ির রংটা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা রিসোর্টে প্রবেশ করতে তাদের ওয়েলকাম ড্রিঙ্কস আর
হালকা পাতলা নাস্তা দেওয়া হলো। তারপর কাউন্টারে তাদের কটেজের চাবি দেওয়া হলো। এরপর একজন স্টাফ এসে তাদের লাগেজগুলো নিয়ে বলল, চলুন স্যার, আপনাদের কটেজটা দেখিয়ে দিই। এরপর উৎস রূপকথার হাত ধরে লেকের ধারে একটা কাঠের তৈরি কটেজে নিয়ে এলো। কটেজের নাম খোলা জানালা। এই কটেজের বারান্দা থেকে সরাসরি লেকের নীল জলরাশি দেখা যায়। রূপকথা মুগ্ধ হয়ে বলল, জাওয়াদ সাহেব, আমি কি স্বপ্ন দেখছি, কল্পনায় ভাসছি? উৎস হাসলো, বলল, না মিসেস জাওয়াদ, এটা কল্পনা না, বাস্তব, স্বপ্ন নয়, সত্যি। উৎস রূপকথা উৎসের হাত ধরে রুমের দোলনায় বসলো। এরপর উৎসের কাঁধে মাথা রেখে বলল, আপনি আমার জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলছেন, অথচ এর বিনিময়ে আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। উৎস বলে, লাভ ক্ষতি বিনিময়ে এসব হিসেব দিয়ে ব্যবসা পেশায় ভালোবাসা নেয়, তাই এসব ভেবে নিজেকে ছোট করো না। রূপকথা আর কিছু বললো না। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা বেরিয়ে পড়লো। চারপাশটা ঘুরে দেখলো। তারা হাঁটতে হাঁটতে রিসোর্টের একটা কর্নারে গেল। এই কর্নারে দ্য হার্ট অফ মাটিটা বলা যায়। ছবিটা তোলার জন্য একটা প্লেস এটি। রূপকথা আর কিছুক্ষণ জায়গাতে সময় কাটলো। রূপকথা সুন্দর সুন্দর কিছু ছবি তুললো। এরপর তারা বেরিয়ে পড়লো অ্যাডভেঞ্চারের নেশায়। লেকের টলটলে পানিতে তখন দুপুরে সূর্যের সোনালি আলোয় খেলা করছে। উৎসবটা হলুদ রঙের কায়েক ভাড়া করলো। রূপকথা একটু ভয় পেলে লাইফ জ্যাকেট পরে উৎস সামনে কায়াকে নিয়ে বসালো। উষা যখন দুই হাত দিয়ে বৈঠা বইতে শুরু করলো, রূপকথা দুই হাত দিয়ে লেকের শীতল জলে স্পর্শ করলো। শান্ত লেকের বুকে তাদের ছোট্ট কায়েকটি যখন পাহাড়ের ছায়া ভেদ করে এগোচ্ছিল, তখন রূপকথার মনে হলো সে যেন কোনো এক রূপকথার রাজ্যে হারিয়ে গেছে। উৎস চুপচাপ রূপকথাকে দেখছে। মেয়েটা কি সুন্দর এনজয় করছে। কায়াকিং শেষ করে রূপকথা আর উৎস কিছুক্ষণ অন্য সাইডে ঘোরাঘুরি করলো। রূপকথা উৎসকে বলল, এই জায়গাটা এত সুন্দর কেন? এই জায়গার প্রশংসা তো দেখছি যত করবো তত কম হবে। উৎস বলল, বাংলাদেশের সব থেকে সুন্দর রিসোর্টগুলির মধ্যে মাটিটা একটা। এর মধ্যে রূপকথা জেদ ধরল। সে জিম্পিং লাইনিং করবে। পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তারের উপর দিয়ে ঝুলে যাওয়া ভাবতে গায়ে কাঁটা দিল। উৎস প্রথমে বারণ করল, কোনো দরকার নেই এসব করে, এমনি এনজয় করবো। রূপকথা নাছোড়বান্দা, সে তো একবার বলেছে জিপ লাইনিং করবে, তখন করবে। শেষে উৎস তাকে বোঝানোর চেষ্টা করলো, তুমি শাড়ি পরে এসেছো, শাড়ি পরে জিপ লাইনিং করা যায়, তুমি বলো। রূপকথা বলল, কোনো ব্যাপার না, আমি তাহলে শাড়ি চেঞ্জ করে কুর্তি পরে এসে। উৎস বলল, থাক না, দরকার নেই, শাড়িতে তো ভালো লাগছে। রূপকথা বলল, প্লিজ একটু জিম লাইনিং করি না, এমন করছেন কেন? দেখুন 100% সেফটি মেনটেন করবো, কিচ্ছু হবে না। শেষে উৎসকে রূপকথা অদম্য ইচ্ছার কাছে হার মানলো। রুমে গিয়ে রূপকথা শাড়ি চেঞ্জ করে একটা কালো কুর্তি পরে আসলো। রূপকথাকে এখন হার্নেস দিয়ে তারের সঙ্গে আটকানো হলো। তখন তার বুক টিপ টিপ করছে, কিন্তু যেই সে পাহাড়ের উপর দিয়ে শূন্য ডালা মেল, তখন তার সে এক মুক্ত পাখি। নিচে পাহাড়ি লেক আর চারিদিকে সবুজ পাহাড়ি। এই রোমাঞ্চকর অভিজ্ঞতাকে স্বামীকে রেখে রূপকথা দুহাত মেলে বলে, হে পৃথিবী, দেখো আমি কত সুন্দর সুখী। দেখো নিয়তি আমার সহায় হয়েছে। একটা ভুল সিদ্ধান্ত আমার জীবন বদলে দিয়েছে। এক- এরপর একটু থেমে আবার বলল, ভালোবাসি জাওয়াদ সাহেব, ভীষণ ভালোবাসি। তবে আফসোস, এই শব্দটা জাওয়াদ সাহেবের কান পর্যন্ত পৌঁছালো না, কারণ ততক্ষণে সে প্রায় অপর প্রান্তে চলে গেছে। রূপকথা উৎসের কাছে আসতে উৎস তাকে জড়িয়ে ধরে বলল, লেকের মাঝে গিয়ে হাত মেলে কি ছেলে কেন? যদি পড়ে যেতে তখন কী হতো? বেশি বড় হয়ে গেছে না? রূপকথা কিছু বলল না। তাকে নিয়ে উৎসের এত চিন্তা থেকে সে খুশি হলো। এরপরে আরও কিছু অ্যাডভেঞ্চার শেষে তারা কটেজে গিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে রিসোর্টের খোলা রেস্তোরাঁয় খেতে বসলো। পাহাড়ি ঢালে বসে দেশীয় খাবারের স্বাদ অন্যরকম। পাতে পড়ল গরম ভাত ওঠা, লেকের তাজা মাছের দো পেঁয়াজা, আর সাথে পাহাড়ি মুরগির ঝালবনের, সাথে ছিল বিভিন্ন রকমের ভর্তা। পাহাড়ি নির্মল বাতাসে এই খাবারে নিঃসন্দেহে অমৃত। খাওয়া শেষ করে তারা রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। রূপকথা উৎসের বুকে মাথা রেখে বলে, এই জায়গাটা এত সুন্দর কেন? আচ্ছা, আমরা এই কয়দিন থাকবো? উৎস বলল, কাল সকালে বা বিকেলে চলে। রূপকথা আর কোনো প্রশ্ন করলো না। চুপচাপ মাথা রেখে শুয়ে রইল উৎসের বুকে। সন্ধ্যা ঘনিয়ে আসতে রিসোর্টের চারপাশটা মায়াবী হয়ে উঠল। পাহাড়ের আড়াল থেকে সূর্যটা লেকের পানিতে ডুবে গেল। তখন আকাশটা সিঁদুরে লাল হয়ে উঠল। রূপকথা তখন উৎসের কাঁধে
মাথা রেখে বারান্দায় বসে রইল। দূরে ঝিঝি পোকার ডাক আর লেকের পানিতে প্রতিফলিত হতো। সব মিলিয়ে অপার্থিব পরিবেশ। রূপকথা বলল, চট্টগ্রাম আমার স্বপ্নের থেকেও বেশি সুন্দর। উৎসব মনে মনে কিছু একটা ভেবে হাসলো, তবে কোনো উত্তর দিল না। ভাটি এলে নির্জন পাহাড়ের কোলে মামাটি রিসোর্টের রাতের পরিবেশটা এক কন্যায় অপার্থিব। দিনের সেই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার শেষে রাত নামতে পুরো রিসোর্টে যেন এক শান্ত রহস্যময় চাদরে ঢাকা পড়ল। রূপকথা আর উৎস নাস্তা করে তাদের কটেজে বারান্দায় এসে বলল, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কেবল রিসোর্টের সরু পথগুলো বসানো টিমটিমে হলদেটে আলো আর কটেজের গায়ে লাগানো ছোট ছোট টুনি লাইটে জোনাকির মতো জ্বলছে। সামনে বিশাল একটি লেক, নীল রং এবং নিকষ কালো এক আয়নার মতো স্থির হয়েছে। সেই নিথর জলে আকাশে রূপুরি চাঁদের প্রতিফলন ঘটছে, আর যা মাঝে মধ্যে হালকা বাতাসে কেঁপে উঠছে। আজ পূর্ণিমা, তাই চাঁদের সৌন্দর্য আরও হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। পাহাড়ের গায়ে ঘন জঙ্গল ভেসে আসছে নাম না জানা ঝিঝি পোকার এক টানা সুর, যা রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। মাঝে মাঝে দূর থেকে কোনো নাম না জানা পাহাড়ি পাখির ডাক ভেসেছে, যা রূপকথার মনে এক অদ্ভুত রোমাঞ্চকর তৈরি করছে। পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে আসা বাতাস এখন বেশ ঠান্ডা। সেই বাতাসে মিশে আছে ভেজা মাটি আর বুনো লতাগুল্মের এক সতেজ প্রাণ। উৎস রূপকথার পাশ থেকে উঠে কটেজের কোণে মৃদু আলোটা নিভিয়ে দিল। মুহূর্তে তাদের চারপাশে জোনাকির রাজত্ব শুরু হলো। রূপকথা বারবার জোনাকি পোকাগুলোকে ধরতে চাইছিল, তবে উৎস বাধা দিল। বলল, জোনাকি পোকা হলো এক ধরনের ভালোবাসা, যার ভালোবাসার কোনো কাছে বন্দি হয় না, মুক্ত পাখি মনে হয়। রূপকথা আর জোনাকি পোকা ধরা আবদার করল না, শুধু পোকাগুলো সঙ্গে খেলতে লাগলো। আর এই সুন্দর মুহূর্তকে মোবাইলে ধারণ করছে উৎস। ঝোপঝাড়ের ভেতর থেকে শত শত জোনাকি জ্বলে উঠছে আর নিভছে, যেন আকাশের তারাগুলোর নিচে নেমে এসেছে তাদের সঙ্গ দিয়ে। রূপকথা উৎসের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকালো। শহরের ধুলোবালি মাখা আকাশ যা দেখা যায় না এখন, অজস্র নক্ষত্র আজ যেন বেশি উজ্জ্বল। ওসব মোবাইলে কিছু একটা করছিল। রূপকথা তার পাশে শুয়ে রিলস দেখছিল। এমন সময় উৎসকে বলল, আজকে ডিনার করবে না? উৎস বলল, করবোই তো। রূপকথা বলল, কখন? উৎস উঠে লাগেজ থেকে একটা শপিং ব্যাগ বের করে রূপকথা হাতে বলল, তৈরি হয়ে নাও। রূপকথা কিছু বুঝলো না, তারপর শপিং ব্যাগটা খুললো। দেখলো শপিং ব্যাগে খুলে একটা কালো শাড়ির সাথে ম্যাচিং অর্নামেন্টস আর খোঁপায় গোজা তিনটে কালো গোলাপ। রূপকথা অবাক হলো। তার বিশ্বাস হচ্ছে না, জিনিসগুলো উৎস নিজে পছন্দ করে নিয়েছে। উৎস রুম থেকে যেতে রূপকথা রেডি হয়ে সাজলো। রূপকথা খুব সুন্দর করে সাজলো। কিছুক্ষণ পর পুরোপুরি রেডি হয়ে আয়নায় নিজেকে পুরোপুরিভাবে দেখলো। তারপর আর কি, বরাবরের মতো সে এবারও প্রেমে পড়ে গেল। নিজের সৌন্দর্যের প্রশংসা করতে ভুলল না। রূপকথা আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এমন সময় রুমের আলো নিভে গেল, চারপাশ তাকিয়ে রইল গান অন্ধকার। রূপকথা কিছুক্ষণ গলা ছাড়িয়ে উৎসুকে ডাকলো, কিন্তু কারো কোনো সাড়া নেই। সেই জায়গাতে দাঁড়ানো আছে। তার থেকে একটু দূরে কটেজের দরজা। রূপকথা ভয়ে ভয়ে কটেজের দরজার কাছে গেল। এরপর দরজা খুলতে কেউ থেকে উল্টে ঘুরে চোখে কাপড় বেঁধে দিল। রূপকথা তখন বুঝতে পারল না সামনে তার জন্য কী অপেক্ষা করছে। শুভ জন্মদিন আমার প্রণয়পূর্ণা। আমার ভালোবাসা কীভাবে অন্যকে স্পেশাল ফিল করাতে হয় তা আমার জানা নেই, কখনো করিনি। তবে আজকে চেষ্টা করছি, জানি না কতটুকু সফল হলাম। চারপাশে এত সুন্দর সাজানো মনোরম পরিবেশ দেখে খানিকের জন্য থমকে গেল রূপকথা। প্রথমে ওভাবে চোখ বন্ধ করায় ভয় পেয়ে গেছিল। পরক্ষণে উৎসবের পারফিউম খেয়ে না খেতে বুঝতে পারলো এটা যাওয়া সাহেব, তাই চুপ হয়ে গেল। এরপর উৎস তাকে পাজাগুলো করে নিয়ে এলো। উৎস রূপকথার সামনে কালো গোলাপে তোড়া হাতে হাঁটু কেড়ে বসে পড়লো। সে রূপকথাকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে বলল, কী হলো, খুশি হয়নি? রূপকথা কিছু না বলে উৎসর হাত থেকে গোলাপের তোড়াটা নিল। এরপর উৎস দাঁড়াতে রূপকথা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। প্লিজ, আজকে অন্তত স্বীকার করুন আপনি শুধু আমার। আপনার ভালোবাসা পাওয়ার অধিকার শুধু আমার। আপনার সবটুকু জুড়ে শুধু আমার রাজত্ব চলবে। প্লিজ স্বীকার করেন, আমি শুনতে চাই। উৎস রূপকথাকে ছেড়ে দাঁড়ালো। এরপর দুহাত মেলে চিৎকার করলো, স্বীকার করলাম। আমি শুধু তোমার। আমার ভালোবাসা পাওয়ার অধিকার শুধু তোমার। আমার সবটুকু জুড়ে শুধু তোমার রাজত্ব চলবে, আর আমার হৃদয়ের মালিকানা তোমার। আর কি শুনতে চাই বলো? রূপকথা বলল, বলুন ভালোবাসি। উৎস বলল, শুনো পৃথিবী, আমি প্রেমে পড়েছি এক প্রণয়পূর্ণার
যার আগমন ছিল আমার জীবনে ধূমকেতুর মতো, যার আগমনে আমার জীবনে প্রায় বর্ষণ হয়ে গেছিল, যার আগমনে আমার পরিত্যক্ত হৃদয়ে কারো বসবাসযোগ্য স্থান পেয়েছিল। উৎস বলা প্রতিটি বাক্য রূপকথার মস্তিষ্কে গেঁথে গেছিল। তার মনে হচ্ছিল পৃথিবীতে তার চেয়ে সুখী কেউ নেই। এই মুহূর্তে ভীষণ কান্না আসছে তার, তবে এই কান্না দুঃখের না, সুখের। রূপকথা উৎসকে জড়িয়ে ধরে বলল, আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। খুশি মনে হয় মরেই যাব। উৎস হাসলো, বলল, আচ্ছা ঠিক আছে, আর কেকটা কাটো, তারপর দুজনে একসঙ্গে মারব। এরপর দুজন মিলে কেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দিল। উৎস আজ রূপকথার সঙ্গে ম্যাচিং করে কালো পাঞ্জাবি পরেছে। কেক কাটা শেষে উৎস বলল, আরে সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করুন। রূপকথা চোখ বন্ধ করলো। এরপর উৎসতা আবারও তাকে পাজাগুলো করে হাঁটা ধরলো। কিছুক্ষণ পর উৎস তাকে কোল থেকে নামিয়ে দাঁড় করলো, বলল, চোখ খুলো, চলে এসেছি। চোখ খুলতে রূপকথা চমকে উঠল, খুশিতে আত্মহারা হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে এলো। লেকের পাশে উৎস ক্যান্ডেল লাইট ডিনারে আয়োজন করলো। রূপকথা ভাবতে পারছে না মানুষটা এত রোমান্টিক কবে থেকে হলো সে টেরও পেল না। উৎস রূপকথার হাত ধরে তাকে একটা চেয়ারে বসলো। এরপর উৎস রূপকথার প্লেটে সাজিয়ে দিল তার সামনে। অন্যদিকে রূপকথা চুপচাপ উৎসকে দেখছে, ভাবছে এই সেই গম্ভীর স্বল্পভাষী উৎস জগৎ। এর মধ্যে রূপকথা খেয়াল করলে আশেপাশে হালকা সাউন্ডে মিউজিক বসে, পেহলে ভি মে তুমসে মিলা। ডিনার শেষ করে রূপকথা উৎসের হাত ধরে রুমে আস্তে আস্তে আর এক দফা চমকালো। পুরো রুম মোমবাতি আর গোলাপ দিয়ে সাজানো। উৎস রূপকথা দরজা লাগিয়ে রূপকথার পেছনে এসে দাঁড়ালো। এরপর পেছন থেকে রূপকথার কোমর জড়িয়ে তার কাঁধে থুতনি রাখলো। রুমের পরিবেশটা দেখে রূপকথা কিছুটা আন্দাজ আর লজ্জায় কাঁপতে লাগলো। উৎস রূপকথার কানের কাছে মুখ এনে বলল, ভয় পাচ্ছ? রূপকথা বলল, না না। উৎস বলল, পাচ্ছ, তোমার শরীর কাঁপছে। রূপকথা বলল, না, ভয় পাচ্ছি না, শরীর এমনিতে কাঁপছে। উৎস রূপকথাকে ছেড়ে তার সামনে এসে দাঁড়ালো। এরপর হাঁটু গেড়ে বসে রিং বের করে রূপকথার বাম হাতের অনামিকায় আঙ্গুলে পরিয়ে দিল। উৎসের স্পর্শে রূপকথার সারা শরীর বিদ্যুৎ খেয়ে গেল, কাঁপাকাঁপি মাত্রা বেড়ে গেল কয়েকগুণ। কিন্তু সে মনে মনে ঠিক করে রেখেছে আজ কিছুতেই সে উৎসের মনের কষ্ট দিবে না। উৎস যা বলবে সব শুনবে। উৎস কোনো আবদার করলে সেটা পূরণ করবে। রাবেয়া বেগম বলেছিল, স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহ বদয়া দেয়, স্বামীর কাছে আসতে চাইলে তাকে বাধা দিতে আল্লাহ নারাজ হয়, সম্পর্কের ভিত্তি নড়ে চড়ে যায়। সেই কথা মাথায় রেখে রূপকথা এক বুক সাহস নিয়ে আজ এখানে দাঁড়িয়েছে। উৎস রূপকথার সামনে দাঁড়িয়ে তার হাত ধরে চোখে চোখ রেখে বলল, মিসেস রূপকথা জি। রূপকথা উৎস রূপকথার কপালে কপাল ঠেকে বলল, অধিকারবোধ আর ভালোবাসার দোহাই দিয়ে যদি একটু গভীরভাবে ছুঁয়ে দেয় তবে কি রাগ করবেন? রূপকথা কিছু না বলে উৎসকে জড়িয়ে ধরলো। উৎস বলল, তোতা পাখি? বলে, জি। কিছু বলো। কি বলবো? ভালোবাসি। বলো, ভালোবাসি। আবার ভালোবাসি, আরেকবার ভীষণ রকমের ভালোবাসি। উৎস রূপকথাকে নাকে নাক ঘষে ঠোঁটে ঠোঁট জুড়ে দিল। এরপর তাকে পাজাখোলা করে বিছানায় শুয়ে দিল। আজ তাদের মাঝে কোনো দেওয়াল নেই, নেই কোনো প্রতিবন্ধকতা, আছে শুধু ভালোবাসি স্বীকৃতি দেওয়ার এক অদম্য লোভ। আজ তারা একে অপরকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিল, আর তাদের ভালোবাসার সাক্ষী হলো মাটিটার খোলা জানলার প্রতিটি কোণ। সমাপ্ত। প্রণয় সুধা, নবম এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে।